কালকে আমরা যেখানটায় খুব কনফিউজ হয়ে গেছিলাম একবার জাস্ট ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, আর কিছু ঠিক আছে। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের তোমার আপার পার্ট আর লোয়ার পার্ট। তো লোয়ার পার্টটা আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে লোয়ার পার্টটা, আর আপার পার্টটা হচ্ছে আপার পার্ট। অল ক্রেনিয়াল নার্ভ বাইল্যাটারালি দুপাশে কানেক্টেড, ওয়ান ইজ ইপসিল্যাটারাল অ্যান্ড আদার ইজ কন্ট্রোল্যাটারাল। তো আপার পার্টটাও তাই একইভাবে ইপসিল্যাটারাল কন্ট্রোল্যাটারাল কানেকশন। লোয়ার পার্টটা কি হয়, লোয়ার পার্টটা অনলি কন্ট্রোল্যাটারাল কানেকশন। এবারে যদি আমার এখানে কোনো হেমারেজ হয়, দিস ইজ তোমার রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে এইখানে কি হবে, যে কানেকশনস তোমার এখানে এসছে তাহলে ফেসের কোন দিকে রিপ্রেজেন্ট করছে, এদিকে, লোয়ার হাফ। তো লোয়ার হাফ এদিকটা তোমার প্যারালাইসিস। আর এদিক থেকে যে কালার আছে আসলে হোয়াইট দিয়ে করে দিই, আর যে পাথওয়ে তোমার নেমে আসছে এখান থেকে বেড সেল থেকে এসে মেডালাতে এসে ডেকাসেট করে গেছে, সে যখন আসবে তখন এ পাশে ঠিক আছে। সো দিস ইজ স্ট্রোক। আর যখন অন্যটা হবে একদিকে হবে সেটা ক্রসড, ওই এটা জাস্ট কনফিউশনটা ক্লিয়ারটা করবে। আচ্ছা, তাহলে এটা চলে এসে চলবে তো, চলছে তো, হ্যাঁ সাইডে। হ্যাঁ তাহলে প্রথমে এটা যখন সিটি দিয়ে শুরু করা যায়, না না আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে একটা হোয়াইট আলোগুলো বন্ধ করে দিলে তো লাইট না, লাইট বলতে করিস লোকগুলো বুঝতে পারবো। সাদা কি কালো, সিটি স্ক্যান ইজ নাথিং বাট হোয়াইট অর ব্ল্যাক, আর তো কিছু নেই, আর কিছু নেই। তো হোয়াইট আর ব্ল্যাক, তো প্রথমে এটাকে বোঝারই চেষ্টা কর, আর কিছুই নয়। যে সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি, যেখানে আমাদের হাউসফিল্ড ইউনিটে আমরা দেখি, যেখানে আমাদের যে ডেনসিটিগুলো তৈরি হয় সেটাকে বলা হয় হাউসফিল্ড ডেনসিটি, এবং সেই জন্য আমরা এটাকে হাইপার ডেন্স লিশন নাকি হাইপো ডেন্স লিশন এই কথাটা বলার চেষ্টা করি। সো ডেনসিটি, হ্যাঁ চলে, সো ডেনসিটি বলা হয়। তো সবচেয়ে বেশি হোয়াইট এই যে এটার মধ্যে সবচেয়ে বেশি হোয়াইট তোমরা যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা ডেনসিটি হচ্ছে হাইয়েস্ট, সেটা সবচেয়ে বেশি হাইপার ডেন্স, অ্যান্ড দ্যাট ইজ বোন। সো বোনের বা ক্যালসিয়ামের ডেনসিটি হচ্ছে সবচেয়ে হাই, সো প্লাস 1000 হাউসফিল্ড ইউনিটের মতো থাকে এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে সবচেয়ে হোয়াইট, তাহলে সাদা হয়ে আছে যেটা, সেটা হচ্ছে বোন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বা ক্যালসিয়াম কন্টেনিং সামথিং কিছু। এবারে বাকি পার্টে যেখানে দেখবে যে কতগুলো জায়গা, যেমন ধরো এই যে জায়গাটা, এই জায়গাটা একেবারে জেট ব্ল্যাক, ঠিক আছে, হাইপো ডেনসিটি ডেফিনেটলি, এবং এটা হাইয়েস্ট হাইপো ডেনসিটি কারণ এখানে এয়ার রয়েছে, ঠিক আছে। এয়ারের হচ্ছে সবচেয়ে হাইপো ডেনসিটি -1000 লাইট, ঠিক আছে। সো হাইয়েস্ট হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং থিংস, বোনস এটসেট্রা প্লাস 1000, বিলো হচ্ছে তোমার -1000, যেটা হচ্ছে ওই এয়ার, কারণ এটা তোমার নেজোফেরিংস অ্যান্ড দ্য ওরাল ক্যাভিটি, এই পার্টটা নেজোফেরিংস, এই যে নেজাল ক্যাভিটি এই জায়গাটা এসছে। আচ্ছা, ইন বিটুইন যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোর হাউসফিল্ড ডেনসিটির উপর ডিপেন্ড করে এটাকে আমরা হাইপোডেন্স নাকি হাইপারডেন্স আমরা বলার চেষ্টা করি। এবারে দেখো যে এই পুরো পার্টটায় ব্রেন প্যারেনকাইমার মধ্যে যে কার্ডগুলো নেওয়া হয়েছে সেই কার্ডগুলোর মধ্যে এইগুলো সবকটা ব্রেন, এবং মাঝে মাঝেও কিছু কিছু হাইপোডেন্স এরিয়া রয়েছে। এবার ব্রেন টিস্যুটাকে এখানে অ্যাজ এ মানে নর্মাল ব্রেন টিস্যু স্ট্রাকচারটাকে আমরা সিটি স্ক্যানের পার্সপেক্টিভে আমরা ধরে নিচ্ছি যেন এটা মানে অ্যাজ ইফ ইট ইজ আইসোলেটস, ঠিক আছে, কিন্তু এর একটা হাউসফুল ইউনিট আছে, ঠিক আছে। তো সেই জায়গায় সেইটাকে ধরে নিয়ে বাকি যে এরিয়াগুলো, এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক বা বাকি এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, অনেক জায়গাতে আমরা ব্ল্যাকিশ এরিয়া দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাক অনেক এরিয়া দেখতে পাচ্ছি। তো এই এরিয়াগুলো হাইপোডেন্স এরিয়া কিছু আছে,
আর কখনো কখনো কিছু কিছু এইটা ছেড়ে দাও, এই প্যাথোলজিটা এখন ছেড়ে দাও, কিন্তু তার জায়গাতে কিছু কিছু জায়গায় এই যে হাইপার ডেন্স, এবং এমনকি এই হাইপার ডেন্সিটিটা ব্রেন প্যারেনকাইমার মধ্যে লাইক যেমন বোন সেরকমও লাগছে, ঠিক তো? এইটা বোনের মতো লাগছে। তো এর উপর ডিপেন্ড করে আমরা তাদের ক্লাসিফিকেশনসগুলো করি। তো যে ব্রেনের মধ্যে যদি আমি অ্যানাটমিটা দেখি, অ্যানাটমিতে যেটা আমরা সবচেয়ে কমন এরিয়াকে আমরা ধরার চেষ্টা করি, সেইটা হচ্ছে এই এরিয়াটা। এই সাইডে এরকম রিপ্রেজেন্টেশন আছে। তো এটা আমরা কি দেখছি না, এই যে কার্ডটা, এই কার্ডটা এখানে কোনখানে আছে, এইটা দিস ওয়ান হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? এই যে কার্ডটা নেওয়া আছে, এই সেকশনটা নেওয়া আছে, এই সেকশনটাতে এটা রয়েছে। দেখো এই সেকশনের এই যে আপার পার্টে এই যে দুটো তোমরা ইয়ে দেখতে পাচ্ছ, হাইপোডেন্স এরিয়া দেখতে পাচ্ছ, সেই দুটো হাইপোডেন্স এরিয়া হচ্ছে, এটা কি? This is anterior horn of the lateral anatomy. Second হচ্ছে তার নিচে এই দুটোকে দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে তোমার posterior horn of the lateral ventricle. আচ্ছা, এবার তার আগের কাটটায় দেখো, এই যে posterior horn দেখা যাচ্ছে, তার মাঝখানে একটা এরিয়া দেখা যাচ্ছে, এই যে এই ব্ল্যাক পার্টটা, ঠিক আছে? সেটাকে আমি এটার মধ্যে আনার চেষ্টা করেছি। This is এটাকে কি বলবো আমরা? থার্ড ভেন্ট্রিকল। এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে? ঠিক তার আগের কাটে দেখো, এই যেখানে দেখা যাচ্ছে মাঝখানে ব্ল্যাক পার্টটা, হাইপোটেন্স এরিয়া, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, এইবারে এইখানে এই কাটটা ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে ব্ল্যাক পার্টটা রয়েছে, মানে এইটা যেটা রয়েছে, তার পাশে স্লাইটলি যেন একটু আইসোডেন্সের থেকে একটু হাইপারডেন্স একটা এরিয়া দেখা যাচ্ছে, এবং তার মাঝখানে একটু মানে হাইপোডেন্স একটা এরিয়া দেখা যাচ্ছে, যেটা কোয়াইট ফিজিওলজিক্যাল। তো সেই জিনিসটা কি? প্রথমে দেখা যাচ্ছে এই জায়গাটা, এইখানে আছে একটা কর্ডেট নিউক্লিয়াস আছে, তারপরে তোমার এখানে এই জায়গাটা, এই সরি এখানটা বলবো না, এই জায়গাটা, এইটাতে কর্ডেট নিউক্লিয়াস রয়েছে, এইখানে রয়েছে তোমার লোবাস প্যালিডাস, আর তার মাঝখানে যে হাইপোডেন্স এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইন্টারনাল, সেইটা হচ্ছে এই জায়গাতে দেখা যায়। ওকে, দিস ইজ দ্য বেস্ট এরিয়া, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা দেখা যায়। তো সেটা দেখতে পাবে, তাহলে তোমার একদম ল্যাটারাল ভেন্ট্রিকল অ্যান্টেরিয়র হর্নের গা দিয়ে একদম তার জাস্ট কোলের কাছে বসে আছে, এরকম জায়গাটাতে যেটা বসে আছে সেটা হচ্ছে কর্ডেট। তারপরেই রয়েছে একটা একটু হাইপোটেন্স এরিয়া, সেটা দেখতে পাবে, সেটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। তার এই পাশে রয়েছে বেসাল গ্যাংলিয়া, যে গ্লোবাস প্যালিডাস সেকশন। আর ইন্টারনাল ক্যাপসুলের নিচের পার্টে আর হচ্ছে এই ল্যাটারাল ভেন্ট্রিকলের জাস্ট ওপরের এই পার্টটা, এই জায়গাটা, এই যে এইখানে রয়েছে যে পার্টটা, দিস ইজ থ্যালামাস, ঠিক আছে? এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য ইস্টেমিক স্ট্রোকস এই জায়গার মধ্যেই হয়, এবং মেজর স্ট্রোকসগুলো এই জায়গার মধ্যেই হয়। কেন হয় না, তার কারণ হচ্ছে যে এই পার্টটার মোস্ট এরিয়া ইজ ইনভলভড উইথ এমসিএ টেরিটরি। এবার এমসিএ টেরিটরি কেমন করে বুঝবে, যে কিভাবে তুমি বলবে কোনটা টেরিটরি? এই যে ল্যাটারাল অ্যান্টেরিয়র হর্নের পার্ট থেকে আমি একটা ইমাজিনারি লাইন এখানে টানলাম, ল্যাটারাল পস্টেরিয়র পার্ট থেকে আমি একটা টানলাম, আর এই পার্টটা তো আছে। এই যে ফুল এরিয়াটা, দিস ফুল এরিয়া ইজ সাপ্লাইড বাই
সি, ঠিক আছে? আচ্ছা, ঠিক ওপরের পার্ট, তার ঠিক ওপরের পার্ট মিড লাইনে এই জায়গাটা, দিস ইজ সাপ্লাইড বাই এ। আর তার ঠিক নিচের এই পার্টটা সাপ্লাইড বাই পি সি এ। একটা শুধু এক্সেপশনস রয়েছে, ওয়ান টুইক তোমার কিন্তু থ্যালামাসের একটা পার্টে থাকে, P1 সেগমেন্ট অফ পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, তার একটা টুইক কিন্তু থ্যালামাসকেও সাপ্লাই করে, অলদো থ্যালামাসটা কিন্তু এমসিএ। সো এমসিএ থ্যালামাস হ্যাজ গট ডুয়াল সাপ্লাই, একটা হচ্ছে P1 সেগমেন্ট অফ দ্য পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর একটা এমসিএ থেকেও রয়েছে, ঠিক আছে? সেই জন্য এখানে একটা পিকিউলিয়ার সিনড্রোম হয়। আচ্ছা, তাহলে এই কার্ডটা থেকে এটা বোঝা গেল। আর একটা কার্ড লক্ষ্য করো, যে কার্ডটাতে মোস্ট ইম্পর্টেন্টলি দেখো, এই দুটো কার্ড দেখো, ভালো করে লক্ষ্য করো। এইটা এখানে কি দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা ব্রেন টিস্যুর পার্ট এরকম ভাবে দেখা যাচ্ছে, আর তার মাঝখানে একটা যেন ব্ল্যাক কিছুর মধ্যে ভেসে আর একটা গোল জিনিস দেখা যাচ্ছে। আর তার আগের কার্ডটাতে দেখো, এখানে দেখা যাচ্ছে এটাও আছে, তার নিচে একটা বড় ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে, ঠিক? এই যে পার্টটা, এটা হচ্ছে ব্রেন স্টেম এরিয়া। এই যে মাঝের যে জিনিসটা দেখছো, যার উপরে আমি আঙুল রেখেছি, এইটা হচ্ছে ব্রেন স্টেম। এবার ব্রেন স্টেমের কোন পার্ট? সবচেয়ে ওয়াইডার পার্ট বিহাইন্ড ব্রেন স্টেম যদি ব্ল্যাকিশ পার্ট থাকে, তাহলে সেখানে সিএসএফ আছে। তাহলে সিএসএফ ফিল্ড মোস্ট ওয়াইডেস্ট পার্ট কি হতে পারে? সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল। অ্যানাটমিক্যালি সিটি স্ক্যানেতে তোমাকে ফোর্থ ভেন্ট্রিকল লোকেট করতে কিন্তু বারবারই দেওয়া হয়, যে তুমি ফোর্থ ভেন্ট্রিকলটা কোথায় আছে বলো, ঠিক আছে? তো দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল। কেন না, ফোর্থ ভেন্ট্রিকলে তোমার সামনের দিকে কি থাকবে? কোনটা আছে? মিড ব্রেন, পন্স না মেডালা? এরকম ভাবে দেখতে হয়। আর ফোর্থ যদি ল্যাটারালি আমি আঁকি এইভাবে, কে থাকলো এখানে? মিডব্রেন, পন্স, মেডালা। ঠিক পন্সের আর মেডালার, পন্সের ঠিক জাস্ট পিছনের দিকেই তোমার রয়েছে ফোর্থ ভেন্ট্রিকল, আর যার পিছনে রয়েছে আবার সেরিবেলাম, ঠিক আছে? তো এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা, ঠিক আছে? এই এখানে আরো এখানে দেখা যাচ্ছে। তো ফোর্থ ভেন্ট্রিকল অনেকটা বড় জায়গা জুড়ে তুমি দেখতে পাবে। তো অ্যানাটমিক্যাল লোকেশন হিসেবে এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আর একটা অ্যানাটমিক্যাল লোকেশন এখানে দেখা যাচ্ছে না, সেইটা আমি আর একটা থেকে দেখা যাবে। তাহলে এই সিটি স্ক্যানটাতে যদি আমি দেখি, হ্যাঁ আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে সিটি স্ক্যান। হ্যাঁ স্যার, ফোর্থ ভেন্ট্রিকলের মানে লোকেশনটা একটু যদি ছবি আঁকেন। এখানে দেখাবো, আচ্ছা। এখানে দেখাবো, দেখতে পাবি। এরপরে যখন হেমারেজ আসবে, ওইখানে আমি আরো স্পষ্টভাবে তোকে দেখিয়ে দেবো, সেখানে হোয়াইট ব্লাডটা ঢুকে আছে, আরো স্পষ্টভাবে বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে সিটি স্ক্যানটা, এবার সিটি স্ক্যানকে তুমি কিভাবে ধরবে, কিভাবে দেখবে, তোমার হয়তো লাগানো আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড, তুমি কিভাবে বুঝবে? তো বেস্ট তোমার আনসার হবে, এটা এখানে রিটেন থাকে, লেখাই আছে এক নম্বর। কিভাবে লেখা আছে? এই যে ধারে দেখো, এটা স্কেল আছে, এই স্কেলটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে করা আছে। এর গায়েতেই একদিকে লেখা থাকে লেফট, একদিকে লেখা থাকে রাইট, ঠিক আছে? একদিকে লেফট, একদিকে রাইট লেখা থাকে। তো এই সাইডটা হচ্ছে তোমার রাইট, এই পার্টিকুলার যদি একটা আমি ধরি, তার এই পার্টিকুলার এইটা হচ্ছে রাইট, এইটা হচ্ছে লেফট। মানে এইটা যদি সিটি স্ক্যান পিকচার হয়, তাহলে তোমার বাঁ হাতে তুমি যখন দেখছো, তোমার বাঁ দিকের সাইডটা হচ্ছে রাইট, আর ডান দিকের সাইডটা হচ্ছে লেফট, এই সিটি স্ক্যান, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এইবারে তুমি এই সিটি স্ক্যানটাতে কি দেখতে পাচ্ছ? একটা নর্মাল টিস্যু ছাড়া দুটো অ্যাবনর্মালিটিস আমি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে
এটা হাইপার ডেন্স এরিয়া। কোনখানে রয়েছে হাইপার ডেন্স এরিয়া? দেখো এইখানে তোমাদের এই যে কার্ডটা আমি শিখিয়ে দিলাম, এই যে কার্ড, তাহলে এই কার্ড ওয়াইজ তোমার রয়েছে কোনখানে ইন্টারনাল ক্যাপসুল আর তার পাশের এই জায়গাটা। তাহলে এটা কোন জায়গা? তাহলে হ্যাঁ, তার মানে হচ্ছে বেসাল গ্যাংলিয়া ইন্টারনাল ক্যাপসুল ইন্টারফেসের জায়গাটাতে রয়েছে, তাই তো? ঠিক আছে, তো এক কথায় আমরা বলি গ্যাংলিও ক্যাপসুলার এরিয়া। গ্যাংলিও ক্যাপসুলার এরিয়া, তাই এখানে গ্যাংলিও ক্যাপসুলার এরিয়া মানে বেসাল গ্যাংলিয়া আর ইন্টারনাল ক্যাপসুল বোথ এরিয়া ইনভলভ করে আছে। সো গ্যাংলিও ক্যাপসুলার এরিয়াতে অন হুইচ সাইড? লেফট সাইড। অন লেফট সাইড গ্যাংলিও ক্যাপসুলার এরিয়াতে রয়েছে, তাহলে টার্মটা হবে গ্যাংলিও ক্যাপসুলার হাইপারডেন্স এরিয়া অন দ্য লেফট সাইড। ঠিক আছে, ইন্ডিকেটিং হাইপারডেন্স দিস ডেন্সিটি। এটা আমরা আই এস্টিমেশন করছি, কিন্তু যখন সিটি স্ক্যান তোমার ইয়েতে মেশিনে যেতে থাকে, মেশিনে তোমার ওটা বলে দেবে যে ওটা কি আছে। ওটা ওটা তোমার হচ্ছে তখন বলে দেবে ওটা ব্লাড আছে, ওরা বলে দেবে। তো এটা আই এস্টিমেশন আমাদের, দিস ইজ, এটা বাই এক্সপিরিয়েন্স হয়ে যাবে, দিস ইজ হেমারেজ। তো তোমাদের ক্ষেত্রে আর তো কিছু দেবো না আমরা হেমারেজ আর ইনফার্ক্ট ছাড়া, তো দিস ইজ হেমারেজ। ঠিক আছে, সো হাইপারডেন্স এরিয়া যদি এরকম দেখো তাহলে সেটা হলো হেমারেজ। সো গ্যাংলিও ক্যাপসুলার এরিয়াতে হয়েছে, সেই জন্য হেমারেজ। এবারে গ্যাংলিও ক্যাপসুলার এরিয়া এই জায়গাটা কে সাপ্লাই করে তোমাকে জিজ্ঞেস করতে পারে, মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরি। ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে মোস্ট কমন কজ অফ হেমারেজ কি হতে পারে, বলবে হাইপারটেনশন। তুমি বলবে যে এর তাহলে প্রেজেন্টিং ফিচার্স কি হতে পারে, তাহলে তুমি দেখো এখানে কোন দিকে হয়েছে, এ হয়েছে তোমার লেফট সাইডে হয়েছে। তাহলে লেফট সাইডে যদি হয় তাহলে তোমার এর যে প্যারাপ্লেজিয়া সরি যে কমপ্লিট হেমিপ্লেজিয়াটা কোন দিকে ডেভেলপ করবে, তোমার জাস্ট অপোজিট সাইড, রাইট সাইড। কিভাবে প্রেজেন্ট করতে পারে? প্রেজেন্ট করবে দেখো একটা হেমারেজ হয়েছে, হেমারেজ হওয়া মানেই হচ্ছে তার চারপাশে একটা ফ্লুইড কালেকশন হয়েছে। অ্যাকর্ডিং টু মনরো কেলিস ডক্টরাইন, আমাদের ব্রেন ইজ এ ফিক্সড ভলিউম স্পেস। সেখানে যদি বাড়তি কোনো ভলিউম কিছু জুড়ে যায়, ফ্লুইড, ব্লাড, মাস, হোয়াট এভার, তাহলে তার প্রেশার ইনক্রিজ করে। অ্যান্ড আমাদের টু মেনটেন দ্যাট ইনক্রিজড প্রেশার, আমাদের ব্লাড প্রেশারেরও তার ফ্লো চেঞ্জ হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ইন্টারনাল আমাদের আইসিপি ইন্ট্রাক্রানিয়াল প্রেশার, তারপরে হচ্ছে আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার, এইগুলো সব নিজেদের মধ্যে চেঞ্জ হবে। দ্যাট ইজ কল সেরিব্রাল রেগুলেশন, সেটা তোমরা ফিজিওলজিতে পড়েছো। সেই জন্য আমাদের হাইপার টেনশন ডেভেলপ করে যখন ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়ে। ঠিক আছে, হাইপার টেনশন হয় কেন হয় না, হচ্ছে ওই প্রেশার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যেই বেড়ে যায়, সেই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার জন্য ব্লাড সার্কুলেশন যখন ফ্লো কমে যায়, তখন হাইড্রোস্ট্যাটিক বাড়ানোর জন্য হার্ট আরও বেশি পাম্প করে তখন বাড়িয়ে দিতে থাকে তোমার ব্লাড প্রেশার, যাতে পারফিউশন হতে পারে। তো ট্রাইং পারফিউশন, কিন্তু ধরো একটা হেমারেজ হলো, এবার যখন পারফিউশনের চান্স করার জন্য আরও ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন এই প্রোটেক্টিভ মেকানিজমটাই একটা ব্যাড মেকানিজম হয়ে গিয়ে আরও বেশি হেমারেজ করে দিতে পারে। ঠিক আছে, তো বডি চাইছে প্রোটেক্ট করতে, বাট কিন্তু এটা খারাপ হয়ে যায়। কিন্তু এখানে আমরা যেটা দেখছি সেই ব্লাডটা তিনটে কাটে দেখতে পাচ্ছি, এবং কোনোটাই বন্ধ করে দেয়, তো কোনোটাই কিন্তু আর অন্য কোথাও নেই, কোনো ভেন্ট্রিকেলের মধ্যে ঢোকেনি। তাহলে আমরা এইটাকে বলবো ইন্ট্রা প্যারেনকাইমাল হিমাটোমা। তাহলে এক কথায় যদি আনসার হয় তাহলে কি হবে? দিস ইজ আ গ্যাংলিও ক্যাপসুলার ইন্ট্রা প্যারেনকাইমাল বা ইন্ট্রা সেরিব্রাল হিমাটোমা ইনভলভিং the left side of the brain, and it is due to তোমার left rupture of some arteries of tributaries of MCH territory। ঠিক আছে, তো সেখান থেকে হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আর একটা অ্যাবনর্মালিটিস কি আছে, অ্যাবনর্মালিটিস বলবো না, মানে জাস্ট তোমাদের ফাইন্ডিং, সেটা হচ্ছে এইখানে একটা হোয়াইট এরিয়া দেখা যাচ্ছে উইদিন দ্য ভেন্ট্রিকল একদম, এবং যার হাউন্সফিল ডেন্সিটি কিন্তু দেখো এই যে ব্লাডের ডেন্সিটি তার থেকেও কিন্তু বেশি, অ্যান্ড অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দ্য স্কার। তাহলে এটা কি? দিস ইজ ক্যালসিয়াম কন্টেনিং থিং। সো ক্যালসিয়াম, সো দিস ইজ ভেন্ট্রিকলের মধ্যে কিসের ক্যালসিয়াম থাকে? ভেন্ট্রিকেলের মধ্যে আচ্ছা, ভেন্ট্রিকেল থেকে সিএসএফ কে তৈরি করে? কোরয়েড প্লেক্সাসের ক্যালসিফিকেশন। তো যত ওল্ডার এজ হবে কোরয়েড প্লেক্সাস ক্যালসিফাইড হতে থাকবে, কোরয়েড প্লেক্সাসের ক্যালসিফিকেশন পাওয়া যায়। দিস ইজ টিপিক্যালি ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন, একদম ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন। ঠিক আছে,
আর একটা ক্যালসিফিকেশন অনেক সময় এরকম মাঝামাঝি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন। মাঝামাঝি যদি থাকে আমি দেখিয়ে দেবো, এইরকম মাঝামাঝি থাকে, দুপাশে কোরয়েড, মাঝে পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন, ঠিক আছে। এরকম আর একটা ক্যালসিফিকেশন থাকে অনেক সময়, যেটা বেজাল গ্যাংলিয়াতে দেখা যায়, বেজাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন। বেজাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন বাইল্যাটারাল বা ইউনিল্যাটারাল, মেবি ফিজিওলজিক্যাল অর মেবি প্যাথোলজিক্যাল। এগুলো যেমন অলওয়েজ ফিজিওলজিক্যাল, ওগুলো কিন্তু প্যাথোলজিক্যাল হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম বা এই ধরনের কন্ডিশনসগুলোতে, বা তোমার মেটাস্ট্যাটিক ক্যালসিয়াম ডিপোজিট তার জন্য হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা বোঝা গেল যে এটা হচ্ছে সিম্পল হেমারেজিক সিভিএ। তার টাইপটা কি বললাম, ইন্ট্রা প্যারেনকাইমাল হিমাটোমা, ঠিক আছে। নেক্সট টাইপের হিমাটোমাতে আমরা চলে আসি। আচ্ছা দেখো, তাহলে এখন খুব স্পষ্ট এবার দেখতে পাচ্ছ যে এবার বোঝা যাচ্ছে যে একটা হচ্ছে এরকমই হাইপার ডেন্স লেশন, কিন্তু মাল্টিপল পার্টস বা সেকশনস গুলোতে রয়েছে, মাল্টিপল সেকশনস রয়েছে। ওকে, এবার কোথায় কোথায় রয়েছে তুমি যদি দেখো, প্রথমে উপরের দিকে একদম এখান থেকে দেখো, এই যে সাদা ছোট্ট ছোট্ট, এই যে ছোট্ট এখানে একটা, তারপরে বড় হয়ে গেল, বড় আরেকটু ছোট, এটা সবচেয়ে বড়, এই গোলের মধ্যে সবচেয়ে বড়, তারপরে সবচেয়ে ছোট, তারপরে আবার ছোট, গিয়ে আরো ছোট হয়ে গেল, এরপরে এখানে একটু দেখা যাচ্ছে, তারপরে মাঝখানে খুব ব্রাইট দেখা যাচ্ছে, তারপরে একটাতে দেখা যাচ্ছে আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে, বাঁদিকে লেফট সাইডে সরে যাচ্ছে, লেফটেও আছে, লেফটে প্যারেনকাইমার মধ্যেও যেমন দেখা যাচ্ছে, তেমন আবার এই যে ইনফিরিয়র পস্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলের মধ্যেও দেখা যাচ্ছে, এখানেও তাই, এখানে প্যারেনকাইমার মধ্যেও দেখা যাচ্ছে, আবার ওই ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমাটোমাও দেখা যাচ্ছে, এখানেও তাই, এখানেও তাই। তাহলে দিস ইজ ম্যাসিভ হিমাটোমা, তাই তো, ম্যাসিভ হিমাটোমা, এটা একদম পুরোটা জায়গা জুড়ে রয়েছে। এবং এই হিমাটোমাটা শুধুমাত্র আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটা শুধু প্যারেনকাইমার মধ্যে ছিল, কিন্তু এটা কিন্তু প্যারেনকাইমার মধ্যে শুধু নেই। সো ইন্ট্রা প্যারেনকাইমাল হিমাটোমা এক্সটেন্ডেড ইনটু দ্য ভেন্ট্রিকলস। সো এটাকে আমরা কি বলবো, ইন্ট্রা প্যারেনকাইমাল হিমাটোমা অ্যালং উইথ সেকেন্ডারি ইন্ট্রা ভেন্ট্রিকুলার হিমাটোমা এক্সটেন্ডিং আপ টু, দেখো কোথায় কোথায় এক্সটেন্ড হয়েছে। তাহলে প্রথম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের তোমার পস্টেরিয়র হর্নে তুমি দেখতে পেলে, এই যে ব্রাইট জোন তুমি মাঝখানে দেখতে পাচ্ছ, দিস জোন। সো থার্ড ভেন্ট্রিকল তুমি দেখতে পাচ্ছ, তো দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। এইবার দেখো এখানে থার্ড ভেন্ট্রিকল ভ্যানিশ হয়ে গেল, আর দেখা গেল না, ঠিক আছে। এরপরে কি হলো, এখানে একদম ছোট্ট, এটা কি অ্যাকুইডাক্ট, তাই তো, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, এই যে সরু দেখা যাচ্ছে ছোট্ট সরু, দিস ইজ অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। তারপরে বেড়ে বেড়ে সবচেয়ে বড় যেটা হলো, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, এই যে লার্জ এরিয়া দেখতে পাচ্ছ, তার সামনে রয়েছে ব্রেন স্টেম, পিছনে রয়েছে সেরিবেলাম। এই যে লার্জ এরিয়া, তোমাদের এই সিটিটা যদি দেওয়া হয়, এখানে কিন্তু অবশ্যই তোমাকে আমি জিজ্ঞেস করবো যে হোয়ার ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, কারণ এর ভীষণ ভীষণ সিগনিফিকেন্স রয়েছে। তো হোয়ার ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, এই ফোর্থ ভেন্ট্রিকল হওয়ার পরে এখানে স্পাইনাল ক্যানালের মধ্যে চলে গেল ব্লাড, এগুলো স্পাইনাল ক্যানালে ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে দিস ইজ কোন সাইডে হয়েছে, এগেন লেফট সাইড। কোথায় ইনভলভ হয়েছে, একই রকম জায়গা, গ্যাংলিও ক্যাপসুলার এরিয়াতে ইনভলভ হয়েছে, কিন্তু তাহলে ইন্ট্রাপ্যারেনকাইমার গ্যাংলিও ক্যাপসুলার হিমাটোমা অন দ্য লেফট সাইড extending up to lateral, extending up to fourth ventricle. So this is a case of intraparenchymal hematoma and secondary intraventricular hematoma. Okay, secondary, not primary, this is secondary, কারণ first যেটা হয়েছে সেটা হচ্ছে প্যারেনকাইমাতে, that extended to into the ventricle. So this is secondary intraventricular hematoma. This is a complete term. এবারে এই দুটোর মধ্যে আমার পার্থক্য কি, এও তো একই রকম ভাবে প্রেজেন্ট করে, তাই তো। তাহলে কিন্তু দুটোর মধ্যে প্রেজেন্টেশনের কি রকম ডিফারেন্স হতে পারে, দুটো সিটির মধ্যে প্রেজেন্টেশনের, মানে যখন ক্লিনিক্যালি প্রেজেন্ট করবে তার ডিফারেন্স কি রকম হবে, কি ডিফারেন্স হবে এই এতগুলো ঘটনা থেকে। এত সহজে অ্যাটাক্সিয়া হবে না স্যার, এটাতে মেনিনজিয়াল সাইনগুলো দেখতে পেয়ে কি থাকবো?
নাও থাকতে পারে, তবে একটা দুটো পাওয়া যাবে, কিন্তু খুব একটা পাওয়া যাবে না। আর স্যার এটা ইন্টারক্রেনিয়াল প্রেসারটা সিএসএফ এ ব্লাড আসতেও পারে, নাও পারে। স্পাইন হ্যাঁ, হতে পারে, আসতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস। কিন্তু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, পেশেন্টটা কিভাবে তোমার কাছে এমার্জেন্সিতে আসবে, এই দুটো পেশেন্ট কিভাবে আসবে, দুটো এই জন্যই তো দুটো আলাদা আলাদা করা আছে। হেমিপ্লেজিয়া তো হবে কন্ট্রাল্যাটারাল দেখো ফার্স্টটাতে যেটা ফার্স্ট সিটি আছে, ফার্স্টে হেমিপ্লেজিয়া হয়ে আছে এই যে ফার্স্ট যে সিটিটা তোমরা দেখলে সেখানে মাত্র তিনটে এটা এটা অলমোস্ট 1 সেন্টিমিটার কাটে নেওয়া হয়েছে, 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার কাটে নিয়েছে, তো আমি ধরে নিলাম তিনটে কাটেতেই আছে। তো এই যে এটা আই এস্টিমেশনের ভলিউম কম, নাম্বার 1, এবং লেস দ্যান 30 ml এর মতো ভলিউম হয়, সেটা তোমাদের মনে রাখতে হবে, বাট ভলিউম কম। অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারবে যে ব্লাড ভলিউম দেয়ার অ্যান্ড ব্লাড ভলিউম হিয়ার ইজ কোয়াইট ডিফারেন্ট। তো ওখানে অনেক বেশি, এখানে অনেক। এখানে ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়নি, ওখানে ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে। সো হোয়াট হ্যাপেন, যখন তোমার সিম্পল প্যারেনকাইমাল হিমাটোমা মাইল্ড টু মডারেট লেভেলের যখন হবে, তখন কি হবে না, 1 নম্বর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, সেকেন্ড হচ্ছে যেদিকে প্যারালিসিস যেদিকে তোমার হয়েছে তার উল্টো দিকে আমি বললাম হেমিপ্লেজিয়া, কমপ্লিট হেমিপ্লেজিয়া ডেভেলপ করেছে। পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেশি থাকার জন্য তার হেডেক, প্রজেক্টাইল ভমিটিং এবং মাইল্ড কনসাসনেস হতে অল্টার্ড হতে পারে। লেফট সাইডে হয়েছে, সো ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হয়েছে, সো স্পিচ প্রবলেম ডেভেলপ করবে, কারণ মেজর জায়গাতে হয়েছে, সো স্পিচ প্রবলেম ডেভেলপ করবে। সো গ্লোবাল অ্যাফেসিয়াও হতে পারে, আবার তোমার পার্শিয়াল তোমার অ্যাফেসিয়া যেটা হতে পারে সেটাও হতে পারে, ব্রোকাস অ্যাফেসিয়া সোজা কথা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হতে পারে। সিজার হবে না, কারণ কোনো সাবকর্টিক্যাল এরিয়া বা কর্টিক্যাল এরিয়া ইনভলভমেন্ট হয়নি। হয়েছে কি হয়নি? তো ডিপ ম্যাটারে হয়েছে, একদম ভেতরে, ব্রেনের অনেক ভেতরে হয়েছে, কোনো কর্টিক্যাল এরিয়া ইনভলভমেন্ট হয়নি। তাহলে এই পেশেন্টটায় তোমার চেকলিস্ট যদি করো, তাহলে তুমি একটা একটা করে যদি পরপর ধরে ধরে করো, তাহলে কর্টিক্যাল এরিয়ার জন্য তোমার হতে পারে ম্যাক্সিমাম সিজার, আর তো কিছু হবে না, হবে না এটা। তোমার সাবকর্টিক্যাল এরিয়ার জন্য ওই সিজার হতে পারে, সেটাও হবে না, কিন্তু কম্প্রেশনের জন্য, ইডিমা থাকার জন্য কিছু ফাইবার কম্প্রেসড হয়ে যাবে। কিন্তু সেটা যখন আবার ওই গ্যাংলিও ক্যাপসুলার এরিয়াতে এসছে, তখন তো আরো কনগ্লোমারেটেড ফাইবার, তাহলে সেই ফাইবারগুলোকে যখন কম্প্রেস করেই দিয়েছে, আলটিমেটলি ড্যামেজ করেই দিয়েছে, তাহলে অপোজিট সাইডে কমপ্লিট হেমিপ্লেজিয়া হচ্ছে আমাদের এক্সপেক্টেড। তাহলে মোস্ট কমন, আমি যতক্ষণ পর্যন্ত কর্টিক্যাল সাবকর্টিক্যালের ভেতরে এলাম, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো কমপ্লিট হেমিপ্লেজিয়া, এটা হলো ফার্স্ট, উইদাউট এনি সিজার, কোনো সিজার হবে বলো। আর কি থাকবে? অ্যাফেসিয়া। অ্যাফেসিয়া, তাহলে এই অ্যাফেসিয়াটা ব্রোকাস অ্যাফেসিয়া অবশ্যই থাকবে, ঠিক আছে, কারণ মেজর ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভ হয়েছে। ঠিক সিনারিওটা চেঞ্জ হয়ে যেত যদি এটা ডমিনেন্ট হেমিস্ফিয়ার না হয়ে রাইট সাইড ইনভলভ হতো, তাহলে দেয়ার উইল বি নো অ্যাফেসিয়া, পেশেন্টের কোনো অ্যাফেসিয়া হবে না, ঠিক আছে। সো রাইট সাইডে থাকলে কোনো অ্যাফেসিয়া হবে না, লেফট সাইডে থাকলে তোমাদের অ্যাফেসিয়া হবে, অ্যাটলিস্ট ব্রোকাস অ্যাফেসিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, থার্ড থিং কি হবে? থার্ড হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়বে, এবং ইন্ট্রাক্রেনিয়াল টেনশন ইমিডিয়েটলি বাড়বে, এবং যার জন্য প্রজেক্টাইল ভমিটিং, হেডেক অ্যান্ড মাইল্ড লস অফ কনসাসনেস হতে পারে। সো অ্যাটলিস্ট স্লারিং অফ স্পিচ, পেশেন্টের হেডেক, প্রজেক্টাইল ভমিটিং, পেশেন্টের একদিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে, এইভাবে প্রেজেন্ট করবে। বাট দিস পেশেন্ট ম্যাসিভ হেমাটোমা, এই পেশেন্টটা যখন প্রেজেন্ট করবে, তখন দেখবে একই এরিয়া ইনভলভ হয়েছে, কিন্তু এই পেশেন্টটার ম্যাসিভ ব্লাড লস হওয়ার জন্য, ম্যাসিভ এরিয়া ইনভলভমেন্ট হওয়ার জন্য কমপ্লিট কোমাতে চলে যাবে। এটা একটা প্রেজেন্টেশন হতে পারে। অর যেহেতু পেশেন্টটার ইন্ট্রাক্রেনিয়াল টেনশন লিক হয়ে গেছে উইদিন দ্য ভেন্ট্রিকল, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন প্রথমে অত রাইজ করবে না, সেই জন্য তার অত ভমিটিং হবে না, অত হেডেকও হবে না। বাট এই পজিশনে যখন পৌঁছে গেছে, যখন ফোর্থ ভেন্ট্রিকলে ব্লাড পৌঁছে গেছে, ফোর্থ ভেন্ট্রিকলে কি হয়? ফোর্থ ভেন্ট্রিকলে ব্লাডটা পৌঁছতে 72 আওয়ার্স মতো লাগে, ঠিক আছে। একবার ভেন্ট্রিকলে লিক হলে আসতে ওইখানে এসে জমবে, 72 আওয়ার্স মতো আসবে, এসে দাঁড়ালো। ফোর্থ ভেন্ট্রিকলে কে বসে আছে?
সাব অ্যারাকনয়েড ভিল্লাই। তাহলে সে কি করে, সিএসএফ অ্যাবজর্ব করে। ব্লাড সিএসএফ এর থেকে অনেক বেশি হাই ডেনসিটি, তাকে অ্যাবজর্ব করতে সহজে পারবে না, বিকজ পার্টিকুলেট ম্যাটার রয়েছে। তাহলে তাকে ফিল্টার করতে ওই সেলগুলো লাইসিস হবে, তারপরে সেইগুলো অ্যাবজর্ব হবে। সো ইট উইল টেক টাইম। বাট এদিকে কোরয়েড প্লেক্সাস তো তোমার বন্ধ করবে না সিএসএফ প্রোডাকশন, তাহলে কোরয়েড প্লেক্সাস বরং বাড়িয়ে দেবে। ওয়াই? কারণ তোমার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হতে থাকবে ওই আইসিপি মেনটেন করার জন্য, ঠিক আছে? এবার তখন কি হবে, তাহলে বেশি বেশি সিএসএফ ফ্লুইডও এলো, বা অ্যাটলিস্ট যদি নর্মাল ফ্লুইডও তৈরি হয়, সেই ফ্লুইডও এসে আটকে যাচ্ছে। তো এইবারে আফটার 48 to 72 আওয়ার্স তার ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়তে থাকবে। তাহলে এই পেশেন্টের দু ধরনের প্রেজেন্টেশন হতে পারে। একটা হতে পারে ইমিডিয়েটলি ম্যাসিভ মানে রাপচার ব্লাড, ইমিডিয়েট কোমাতে চলে গেল এক, অথবা পেশেন্টের সাডেনলি একটা হেডেক ফিল করেছিল কিন্তু কমে গেল, বাঁদিকে হওয়ার জন্য স্লারিং হতে থাকলো কিন্তু অজ্ঞান হয়ে যায়নি। সো নো আনকনসিয়াসনেস অ্যাট দ্য প্রেজেন্টেশন, বাট পেশেন্টটা যত 42 আওয়ার্স 72 আওয়ার্স গেল, পেশেন্টটা তখন আস্তে আস্তে আনকনসিয়াস হয়ে যাচ্ছে। তখন তার আনকনসিয়াসনেস চলে এলো এবং তখন তার হেডেক, ভমিটিংও ডেভেলপ করতে পারে আস্তে আস্তে, এবং এগুলো ডেভেলপ করতে শুরু করবে। ইভেন সামটাইমস সিজারও ডেভেলপ করতে পারে। আর কি হবে, যেহেতু ফোর্থ ভেন্ট্রিকলে ব্লাড চলে গেছে, ফোর্থ ভেন্ট্রিকল বড় হয়ে গেছে, কম্প্রেসড হচ্ছে, তাহলে ফোর্থ ভেন্ট্রিকলের পিছনে পন্স রয়েছে, পন্সে কি রয়েছে, আমাদের রেসপিরেটরি সেন্টার রয়েছে, তাহলে রেসপিরেটরি ইররেগুলারিটি ডেভেলপ করবে, সামটাইমস রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। আর পন্সকে ইনভলভ করেছে, কম্প্রেস করেছে বলে বডি টেম্পারেচার বেড়ে যাবে, যেমন করে পন্টাইন স্ট্রোকেতে হয়, তো বেড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো ডেভেলপ করবে। লেফট সাইড হেমিপ্লেজিয়ার সাথে এর অ্যাফেসিয়াও যেমন থাকবে, তেমন এই পেশেন্টের কিন্তু এইগুলো হতে পারে, বাড়তি এই পার্টগুলো ডেভেলপ করবে। চলো, তাহলে এবার কোনটা ডেঞ্জারাস, এইটা বেশি ডেঞ্জারাস নাকি এই ফোর্থ ভেন্ট্রিকলে ব্লাড চলে যাওয়াটা বেশি ডেঞ্জারাস? অবভিয়াসলি ফোর্থ ভেন্ট্রিকল। এবার কেন এই কথাটা আমি বারবার প্রত্যেক বছর সবাইকে বলার চেষ্টা করি, কারণ ইটস আ ভেরি প্র্যাকটিক্যাল থিং। এই পেশেন্টটা যখন তোমার কাছে ওয়ার্ডে আসবে, সে হয়তো কথা বলছে, ঠিক আছে, শুধু স্লারিং স্পিচ হয়েছে, পেশেন্ট হয়তো বসেও আছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু 3 দিন পরে পেশেন্ট, তুমি তো ট্রিটমেন্ট করছো, তুমি যাই ট্রিটমেন্ট করো না কেন, 3 দিন পরের দিকে পেশেন্টটা আলটিমেটলি আইসিপি বেড়ে যাবে, ফোর্থ ভেন্ট্রিকলে ব্লাড আটকাবে, অজ্ঞান হয়ে যাবে। তখন পেশেন্ট পার্টি বলবে, ডাক্তারবাবু কিন্তু ওষুধ দিয়ে আমার রোগী ভালোই ছিল প্রথমে, কিন্তু ওষুধ দেওয়ার জন্য ডাক্তারবাবু রোগীটা খারাপ হয়ে গেল, ঠিক আছে, ওই ইনজেকশনটার জন্যই খারাপ হয়ে গেল। সো সেই জন্যে অ্যাট দ্য প্রেজেন্টেশন পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করতে হবে যে এটা কিন্তু আজকে যা দেখছেন আফটার 48 to 72 আওয়ার্স কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, বা মোস্ট অফ দ্য টাইম অজ্ঞান হয়ে যায়। তো সেটা খারাপ লক্ষণ, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই, এত বড় স্ট্রোকের জন্যই এটা ভবিষ্যতে হবে। এটা যদি তুমি আগে থেকে বারবার কাউন্সেলিং করো, পেশেন্ট পার্টি কিন্তু সবাইকে যদি বলতে থাকো বারবার, যতবার দেখা হচ্ছে, তাহলে কিন্তু তোমার ঝামেলা হবে না। অ্যাটলিস্ট এই কনফিউশনটা হঠাৎ করে ওখানে ওয়ার্ডের মধ্যে হাওয়া তুলে দিল, আমার পেশেন্টকে ইনজেকশন দিয়ে মেরে ফেললো, এই কথাটা অ্যাটলিস্ট আসবে না। হলো, তাহলে এইটা এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা হেমারেজ চিন্তা অসুবিধা হবে না, এবং এই হেমারেজটা হলো কিন্তু সেকেন্ডারি আইভিএইচ আছে। এইবার আর একটা ধরনের হেমারেজে আসা যায়। দেখো এই স্ক্যানটা দেখো, ঠিক আছে, এই স্ক্যানটাতে কি দেখতে পাচ্ছ, যে ব্রেন ভেন্ট্রিকেল তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, ভেন্ট্রিকেল খুব সুন্দর দেখা যাচ্ছে, কোরয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, এরকম এদিকেও কোরয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, এই যে ফোর্থ ভেন্ট্রিকেল দেখা যাচ্ছে। ওকে, এখন ফোর্থ ভেন্ট্রিকেল চেনা যাচ্ছে, ফোর্থ ভেন্ট্রিকেল দেখা যাচ্ছে। অ্যাবনর্মালিটি কি আছে না, একটা পার্টে আমি পুরো একটা ফ্যালক শেপের কি দেখতে পাচ্ছি, হাইপোডেন্স এরিয়া কম্পেয়ার টু আমার ব্রেন প্যারেনকাইমা, হাইপোডেন্স এরিয়া দেখতে পাচ্ছি, এই যে ফ্যালক শেপের হাইপোডেন্স এরিয়া দেখতে পাচ্ছি, একদম ফ্রম ফ্রন্টাল টু অক্সিপিটাল এরিয়া জুড়ে রয়েছে। সো হোয়াট ইজ দিস? What is this?
দিস ইজ প্রথম তোমাকে বলতে হবে দিস ইজ সাবডুরাল হেমাটোমা ক্রনিক ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে সাবডুরাল হেমাটোমা তিনটে ফেজ, এই যে প্যালপ শেপের যে ফেজটা হয়ে থাকে এরকম ভাবে থাকবে। আর এপিডুরাল হলে কিরকম দেখতে হবে? এপিডুরাল হলে লেন্টিকিউলার শেপের হবে, মানে এখানে তোমার থাকবে বোন আর এদিকে থাকবে ব্রেন। এটা হবে এরকম লেন্স দেখতে, লেন্সের মতো দেখতে হবে, লেন্টিকিউলার। এটা হচ্ছে এক্সট্রা ডুরাল হেমারেজ। আর এরকম প্যালপ শেপের যদি হয় তাহলে সাবডুরাল হেমারেজ। ঠিক আছে, বোঝা গেল তাহলে টার্মটা। এবার সাবডুরাল হেমাটোমার তিনটে ফেজ হয়। একটা হচ্ছে পুরোটা হোয়াইট, পুরোটা হোয়াইট মানে হচ্ছে অ্যাকিউট উইদিন 7 days, 7 দিনের মধ্যে যদি আসে তাহলে সেরকম দেখতে হবে। সেকেন্ড হচ্ছে যখন 7 দিন থেকে 28 দিন হয়ে গেছে, 4 weeks, তখন কি হবে? একটা পার্ট এরকমই ব্ল্যাক হয়ে যাবে আর নিচের পার্টটাতে এরকম কিছুটা দেখা যাবে। দিস ইজ সাব অ্যাকিউট 7 to 28 days। আর এই যে যেটা দেখছো এটা at least more than 28 days, so at least beyond 4 weeks। এবার কেন এটা আমাদের ভাবায়? কারণ সাবডুরাল হেমাটোমা, এটা লেফট সাইডে, সাবডুরাল লেফট সাইডে হয়েছে। এবং আরেকটা জিনিস খুব ক্লোজ ভিউ, এটা দেখতে পাবে না, কিন্তু এইখানে একটা দেখো মেজারমেন্ট দেওয়া আছে, ছোট্ট করে একটা মেজারমেন্ট দেওয়া আছে। কি হয়েছে না, মিড লাইন শিফটিং হয়েছে, মিড লাইনটাকে ঠেলে সরিয়ে দিয়েছে। এইখানে যেমন এই লাস্টটাতেও হেমারেজটাতেও এখানেও মিড লাইন শিফটিং হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে হার্নিয়া হয়ে গেছে ভেতরে। ঠিক আছে, হার্নিয়েশন হয়ে গেছে, সেটাও খারাপ সাইন। সো মিড লাইন শিফটিং বা হার্নিয়েশন, তো সুপ্রাটেন্টোরিয়াল হার্নিয়েশন বলে এটাকে। তো সেইগুলো হচ্ছে খুব ব্যাড ওমেনাস সাইন, রেড ফ্ল্যাগ সাইন। তো এখানে লাস্ট স্টেজে হবে তাই তো? কোনটাতে বলো? ওই যেটা 28 ডেজের পর যেটা, ওটাতে হবে তো? মিড লাইন না না, মিড লাইন শিফট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য লিশন। তোমার যদি অ্যাকিউট কোনো হিমাটোমা, যেমন এইটা অ্যাকিউট হিমাটোমা, তো সুপ্রাটেন্টোরিয়াল হিমাটো হার্নিয়েশন হয়ে গেছে। আবার এটাও যদি প্রথমে দেখতে হয় তো প্রথম থেকেই হয়ে গেছে হার্নিয়েশন, প্রথম থেকে। যদি অ্যামাউন্ট তোমার যদি ছোট্ট হয় তাহলে হার্নিয়েশন হবে না, কিন্তু লার্জ যদি হয়, ম্যাসিভ হয়, তাহলে তোমার ঠেলে ওপাশের ব্রেনটাকে, ওই যে বললাম মন্ড্রোকেলিস ডক্টরাইন, তোমার এই একটা এরিয়ার মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। মানে ধরো তোমাদের মানে একটা রুমেতে আজকে যদি আমাদের ওই লাইব্রেরিতে ক্লাস করাই, যদি তোমরা সবাই ঢুকলে, এবার যদি আরো কয়েকজন আসছে, আমাকে ওই ঘরের বাইরে তো বের করতে পারবো না, ওই ঘরে ঠেলে ঠেলে ঢোকাতে হবে। কথাটা বুঝতে পেরেছো? তখন কিছু না কিছু এদিকে চেয়ার সরবে, এপাশ থেকে চেয়ার সরবে, লাইক ওকে, এরকম। সুপ্রাটেন্টোরিয়াল হার্নিয়েশন বললেন, সুপ্রাটেন্টোরিয়াল কেন না? ইনফ্রাটেন্টোরিয়াল স্ট্রাকচার কি? সেরিবেলাম। সুপ্রাটেন্টোরিয়াম মানে সেরিবেলামের উপরের পার্টটা। ঠিক আছে, সেই জন্য সুপ্রাটেন্টোরিয়াল হার্নিয়েশনও বলা হয়ে যেতে পারে, বা তুমি বলতে পারো মিড লাইন শিফটিং। মিড লাইন শিফট হচ্ছে, এখানে মেজারটাও দেওয়া আছে, মিড লাইন শিফট হয়েছে। তো এই মিড লাইন শিফটিং হচ্ছে এগেন রেড ফ্ল্যাগ সাইন, ওমিনাস সাইন। আচ্ছা, এইবারে কেন ডিফারেন্স? কারণ হচ্ছে যদি অ্যাকিউট 7 ডেজের মধ্যে যদি তোমার এসডি আছে, তাহলে আমার ট্রিটমেন্ট ইজ ভেরি অ্যাকিউট, বার হোল সার্জারি। ঠিক আছে, আমি তাহলে ইমিডিয়েট থেকে সার্জারি করে ব্লাড বের করে দিতে পারি। অ্যান্ড প্রগনোসিস ইজ এক্সেলেন্ট, প্রগনোসিস ইজ এক্সেলেন্ট। প্রগনোসিস নিয়ে কোনো সমস্যা নেই, পেশেন্ট একদম সুন্দর হয়ে যাবে। ইভেন আপ টু সাব অ্যাকিউট, সেখানেও তুমি বারহোল টেকনোলজি ইউজ করতে পারা যায়, এবং সেখানেও তোমার প্রগনোসিস গুড, এক্সেলেন্ট বলবো না, বাট গুড। বাট এই ক্ষেত্রে তোমাকে কিন্তু আর বারহোল টেকনিক করা যাবে না, কারণ এখানে সমস্ত ফিব্রিনাস ক্লট, এখানে তো আর কোনো ব্লাড নেই, সমস্তটা প্লাজমা হয়ে গেছে, ফিব্রিন ক্লটস হয়ে গেছে, সমস্ত কিছু ব্রেন প্যারেনকাইমাকে চেপে ধরেছে। এবং সেইটাকে কিন্তু তখন তোমাকে কি করতে হবে? ব্রেনের ফ্ল্যাপ খুলে তার নিউরোসার্জারি করতে হবে, ওই জায়গার পুরো ব্লাডকে টয়লেটিং করে বের করতে হবে। এবং ওই কখনো সময় ফ্ল্যাপটাকে একটু খুলেও রেখে দেওয়া হয় বাইরে, যাতে ইন্ট্রাক্রেনিয়াল এই যে চেপে দিয়েছে ওইটা যাতে আস্তে 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 আবার সরে এসে ঠিক জায়গায় আসে। ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি। ঠিক আছে, তো তাহলে ডেফিনেটলি তার প্রগনোসিস ইজ পুয়ার। তাহলে অন টেবল সার্জারিতে ডেথ হতে পারে, তার পোস্ট সার্জিক্যাল প্যারালিসিস হতে পারে, ব্রেন ইনজুরি হতে পারে সার্জারির সময়তে, তাহলে তার আবার অন্যদিক প্যারালিসিসও হয়ে যেতে পারে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই জন্যে প্রগনোসিস ইজ গ্রেভ।
তা এবং অনেক অনেক কিছু মানে ফাংশনস, কর্টিক্যাল ফাংশনস লস হয়ে যায়, কারণ কর্টিক্সের পার্টগুলো চেপে গিয়ে বসে গেছে, তো সেই জন্য সেগুলো লস হয়ে যায়। সো সাবঅ্যাকিউট ক্রনিক সাবডুরাল হিমাটোমা তাহলে তোমার হচ্ছে পোরেস্ট প্রগনোসিস এবং নিডস ডিকম্প্রেসিভ সার্জারি, ঠিক আছে, হয়ে গেল। তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট। তো এইটা কিন্তু দেওয়া হয়, এটা এবারে পরীক্ষায় দেওয়া হয়নি, কিন্তু এটা দেওয়া হয় পরীক্ষাতে, ঠিক আছে, এটা থাকবে। প্রেজেন্টিং ফিচার্স কি হবে? প্রেজেন্টিং ফিচার্স হচ্ছে আনফরচুনেটলি এক্সট্রাডুরাল হিমাটোমা বা সাবডুরাল হিমাটোমা তোমার প্রেজেন্টিং ফিচার্স বলতে সত্যি কথা বলতে কিছু হয় না। কোনো পেশেন্ট সাবডুরাল হিমাটোমার ক্ষেত্রে তুমি দেখবে যে সেখানে আমাদের টেম্পোরাল এরিয়াতে মাইনর কোনো ইনজুরি, মানে ধরো তুমি যাচ্ছ একটা কোথাও মাথাটা ঠুকে গেল এই জায়গাটা, মাইনর ইনজুরি, তুমি বুঝতেই পারো না, ওকে তুমি ইগনোর করেছো। মোস্ট অফ দ্য টাইম তাই হয়। কোনো বয়স্ক লোক হয়তো পড়ে গিয়েছিল বা কোনো টয়লেটে গিয়ে একটু মাথাটা ঘুরে গিয়ে একটু দেওয়ালে মাথাটা লেগে গিয়েছিল, ঠিক আছে, তো সেই সময় কিছুই বোঝা যায় না। আস্তে 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 কি করে, যখন এরকম বাড়তে থাকে হেডেক, ফার্স্ট হেডেক, একটা ক্রনিক হেডেক স্টার্ট হয়। তো হেডেক হতে থাকে, হেডেক হতে 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 আলটিমেটলি বারবার ভমিটিং হচ্ছে, এবং যত ক্রনিসিটি হবে তার ওই যেহেতু কর্টিক্যাল ফাংশন লস হচ্ছে, তাহলে আস্তে আস্তে ফাইন ফাংশন, সে জামা কাপড় পরতে পারছে না, তার একটা বাটনিং করতে পারছে না, হয়তো চামচে খাবার তুলতে গিয়ে হাতে খাবার তুলতে গিয়ে পড়ে যাচ্ছে, করতে করতে তার কনসাসনেস লস হতে থাকে। এটা হচ্ছে সাবডুরাল হিমাটোমার একটা ক্লাসিক প্রেজেন্টেশন, এবং সেই জন্যে তোমাকে ইনটিউশন রাখতে হবে, তোমাকে অলওয়েজ মাইন্ডেড থাকতে হবে যেটা হতে পারে, ঠিক আছে। ইয়ং এজে হতে পারে না, এটা ওল্ড এজেই বেশি। এবার ইয়াং এজে কিন্তু কি হয়, জেনারেলি সাবডুরাল বা এপিডুরাল হতে গেলে হাই ভেলোসিটি ইনজুরি হতে হবে। বাইক অ্যাক্সিডেন্ট, তোমরা যে বাইক চালাও সবাই, কেউ হেলমেটকে ভালো করে না লাগিয়ে কোনোদিনও চালাবে না। মাইনর থেকে মাইনরতম অ্যাক্সিডেন্ট কিন্তু এই ধরনের হিমাটোমা করতে পারে এবং পার্মানেন্টলি তোমার ব্রেন ড্যামেজ করে ফেলতে পারে, ঠিক আছে, যদি তুমি ধরতে না পারো ইমিডিয়েট টাইমেতে, ঠিক আছে। সেই জন্য অলওয়েজ হেলমেট পরবে। আমি একজনকে দেখেছি, সে ওই রয়্যাল এনফিল্ড ও সেটা নিয়ে চালাচ্ছে, এবার মাথায় হেলমেট পরেছে কিন্তু এটা লাগায়নি, তার অ্যাক্সিডেন্ট হলো, মাথাতে করে ছিটকে গেল, গিয়ে পুরো তার নেজোফেরিংস থেকে শুরু করে এই জায়গাতে পুরো মানে একদম বোন ফ্র্যাকচার হয়ে গেল। আমার এক মানে পরিচিত একজন। তো এই হচ্ছে ব্যাপার, যে হেলমেটটা মাথায় রেখেছে কিন্তু লকটা করে, ঠিক আছে, লক ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা সবাই বাইক চালাও তো অলওয়েজ সাবধান, যে হাই ভেলোসিটি ইম্প্যাক্ট ইনজুরিতে কিন্তু এগুলো হয়, এবং যদি ধরতে পারা যায় তো খুব ভালো। সেই জন্যে আর একটা জিনিস হচ্ছে সাবডুরাল হিমাটোমা বা যে কোনো হেড ইনজুরি তোমরা সার্জারিতে পড়েছো, একটা লুসিড ইন্টারভ্যাল থাকে, তারপরে তোমার প্রথমে কিছুই হয় না, 72 আওয়ার্স পর থেকে একটা হেডেক, আনকনসিয়াসনেস ডেভেলপ করে। আমরা কি হিস্ট্রি নিই, আমরা জিজ্ঞেস করি আপনার কি লস অফ কনসিয়াসনেস হয়েছিল, আপনার কি কোনো ভমিটিং হয়েছিল, আপনার কি কোনো হেডেক হচ্ছে যেটা কমছে না, কোনো প্যারাসিটামল বা কোনো ধরনের পেন কিলার্স খেয়েও আপনার কমছে না, আপনার কি কোনো ডেক্সট্রিটি মানে হাতের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো বাটনিং করতে কোনো সমস্যা হচ্ছে, খাবার খেতে কোনো সমস্যা হচ্ছে, আপনি কি হাঁটতে গিয়ে কোনো দিকে পড়ে যাওয়ার মতো মনে হচ্ছে, এই ধরনের কতগুলো লিডিং কোয়েশ্চেন্স করা হয়। এই লিডিং কোয়েশ্চেন্সগুলো যদি ইয়েস হয় তাহলে আমাকে ইমিডিয়েট তার ইনভেস্টিগেশনস করতে হবে। সো এবারে কোনো হেড ইনজুরিতে তোমাদের সার্জারিতে আছে, হেড ইনজুরিতে তুমি যেদিন হেড ইনজুরি হলো সেই দিনে যদি তুমি একটা সিটি স্ক্যান করা উচিত। সেটা কেন না, সেটা তোমার কোনো ইমিডিয়েট ইন্টারপ্যারেনকাইমাল হিমাটোমা ডেভেলপ করেছে কিনা দেখার জন্য। বাট এরপরে তোমাকে অবজারভেশনে রাখা হয়। এই যে চেকলিস্ট আমি বললাম, এই চেকলিস্ট তোমাকে ফলো করতে হবে। এর সাথে যদি উইদিন আফটার 72 আওয়ার্স যদি এই ধরনের কোনো সিমটমস অ্যাপিয়ার করে, সঙ্গে সঙ্গে তোমাকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে। কারণ ওই যে সঙ্গে সঙ্গে তো হেমারেজ নাও হতে পারে, পরে ব্লিড করেছে, সেখানে তোমার এই টেম্পোরাল আর্টারি ফেটে গেছে বা কিছু একটা হয়েছে ভেতরে, তো সেইগুলো গিয়ে তখন তোমার ব্লাড হয়ে জমে গেল। তো সেই জন্যে দুটো সিটি স্ক্যান করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরে প্রথমে একটা প্রেজেন্টেশনে, পরে অ্যাটলিস্ট 72 আওয়ার্স পরে আর একটা, ডিপেন্ডিং অন দ্য চেক লিস্ট, যদি অ্যাটলিস্ট একটা পয়েন্টও থাকে তাহলে আমি তাকে চেক করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার প্রেজেন্টেশন। এই ধরনের কেসে কিন্তু স্লারিং হয়ে যাবে, সবই হয়ে যাবে, যে কথা জড়িয়ে যাবে, অনেক কিছু হতে থাকবে।
তাহলে আমরা হেমারেজ কতগুলো জানলাম, ইন্ট্রাপ্যারেনকাইমাল জানলাম, ইন্ট্রাপ্যারেনকাইমালের সাথে সেকেন্ডারি আইভিজ জানলাম। সেকেন্ডারি যদি হয় তাহলে প্রাইমারি আইভিজও একটা আছে, তাহলে শুধুই ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড হয় সেটাও আছে। এক্সট্রাডুরাল জানলাম, সাবডুরাল জানলাম। এখানে আরেকটা সিটি স্ক্যান আমাদের ছিল, সেই সিটি স্ক্যানটা নেই, সেটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমারেজ, সেটাও ছিল আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে প্লেটটা, সাবঅ্যারাকনয়েড হেমারেজ। ঠিক আছে, তো যদি সাবঅ্যারাকনয়েড হেমারেজ প্রশ্ন করে, যদি সাবঅ্যারাকনয়েড হেমারেজ নিয়ে যদি তোমাদের প্রশ্ন করে তাহলে তোমার কি কি কোশ্চেন আসবে বলো। আরেক ধরনের সাবঅ্যারাকনয়েড, তুমি বলো সাবঅ্যারাকনয়েড হেমারেজ। সাবঅ্যারাকনয়েড হেমারেজ হচ্ছে pain in the neck. the worst headache of one's lifetime, thunderclap। তো এটা হচ্ছে প্রেজেন্টিং ফিচার্স, কিন্তু অফেন এটাকে আমরা ইগনোর করি, তাই তো। তাই ওই লোকে বলে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, কিন্তু অলওয়েজ থিঙ্ক যে এটা হতে পারে। তার মানে সব সময়তে তোমার যদি মানে তুমি যদি ওই ডিজিজটা মাইন্ডেড না হও, তুমি অনেক সময়তে সেগুলো মিস করবে। সো হেডেক এমন একটা বড় চ্যাপ্টার নিউরোলজিতে যে সেটা মাইনর থিংসও হতে পারে, আবার মেজর থিংসও হতে পারে। সো অ্যাট লিস্ট ওয়ান মানে লুক ইনটু দ্যাট হেমারেজ, এগুলো কিন্তু দেখা আমাদের ওই ইয়াংদেরকে। সাবঅ্যারাকনয়েড হেমারেজের মোস্ট কমন কজ কি? ট্রমা ইন ইয়াং। আর যত এজ বাড়বে ট্রমার থেকে বেশি হচ্ছে অ্যানিউরিজমাল রাপচার। ঠিক আছে, তো ট্রমা, অ্যানিউরিজমাল রাপচার, তো এইগুলো হচ্ছে মেন কজ। সাবঅ্যারাকনয়েড হেমারেজ যখন হবে তখন যে চারটে কমপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্টলি আমরা জানতে চাই যে সাবঅ্যারাকনয়েড হেমারেজে যে মোস্ট কমন 4 কমপ্লিকেশনস কি কি হতে পারে তুমি জানো? কি কি হয়? একটা সেরিব্রাল সল্ট ওয়েস্টিং সিনড্রোম হবে, একটা হাইপোনেট্রিয়া। কেন হবে? বিকজ অফ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ। আর সেকেন্ড আরো কমন প্রথম দিকে যেগুলো হাইপোনেট্রিমিয়া একটা, ওটাই তো। হ্যাঁ, আর একটা প্রোগ্রেসিভ ইন্টারনিউরনাল ডেফিসিট, ওটা ছিল পিআইএনডি, ছিল একটা প্রোগ্রেসিভ ইন্টারনিউরনাল ডেফিসিট। আর দুটো মনে করছি, চারটে জিনিস মনে রাখবে। ফার্স্ট হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমারেজ হওয়ার উইদিন 7 days অ্যানাদার রিব্লিড হতে পারে। সো ফার্স্ট থিং হচ্ছে রিব্লিড। সেকেন্ড হচ্ছে ইনফার্কশন, মানে এটা হেমারেজ ছিল, এবার ইনফার্কশন, ব্রেন ইনফার্কশন হতে পারে ডিউ টু ভাসোস্প্যাজম অফ দ্য সেরিব্রাল আর্টারি। ব্লাড ইজ অ্যাকচুয়ালি কি খুব ইরিট্যান্ট, তাহলে ব্লাড যখনই বেরোবে তখনই ওই অ্যারাকনয়েড স্পেসের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে তারা সাডেনলি ভাসোস্প্যাজম হয়ে যাবে। সেই ভাসোস্প্যাজমটা যখনই হয়ে যাবে ব্লাড সাপ্লাই তোমার কমে যাবে এবং তখন ইনফার্ক্ট ডেভেলপ করবে। সো 2 things may occur within 7 days. One is rebleed, another is infarct due to vasospasm. ঠিক আছে, আর নাম্বার 3 হচ্ছে যেটা হচ্ছে তোমার সেরিব্রাল সল্ট ওয়েস্টিং হতে পারে, এইটা একটা হতে পারে। আর হচ্ছে তোমার আর একটা যেন কি ছিল না, সরি, ওই ভাসোস্প্যাজম আর ইনফার্ক্টটাকে আলাদা করেই বলা হয়। তার মানে ওয়ান ইজ রিব্লিড, অ্যানাদার ইজ ভাসোস্প্যাজম, থার্ড হচ্ছে তোমার ইনফার্ক্ট, আর ফোর্থ হচ্ছে তোমার সেরিব্রাল সল্ট লুজিং সিনড্রোম। সেখানে হাইপোনাট্রিমিয়া এইটা ডেভেলপ করে। সো এর ট্রিটমেন্টে যেটা বেসিক ট্রিটমেন্ট, একদম বেসিক, মানে আমরা তো এখানে এটা বেসিক্যালি যে পার্ট অফ নিউরোসার্জারি, কিন্তু যেটুকু বেসিক ট্রিটমেন্ট আমরা করবো মাথায় রাখতে হবে যে হাইপারটেনশন কে মেনটেন করতে হবে। এখানে 3H থেরাপি বলা হয়। ওয়ান ইজ হাইড্রেশন, প্রচুর মানে তোমাকে ফ্লুইড দিতে হবে যাতে হাইড্রেশন মেনটেন হয়। ঠিক আছে, মানে হাইপোথার্মিয়া মেনটেন করা, ব্রেনে অনেক সময় প্যারাসিটামল ইউজ করা হয়। আর হচ্ছে তোমার হাইপারন্যাট্রিমিয়া, মানে হাইপোন্যাট্রিমিয়া হয়ে যাচ্ছে, সেটাকে আমরা একটু সোডিয়ামটাকে বাড়িয়ে রাখতে চাই, এটা করে রাখতে হবে। তাহলে ফ্লুইড মেনটেন করতে হবে, হাইপার টেনশন মেনটেন করে রাখতে হবে, হাইড্রেশন ঠিক করে রাখতে হবে। এটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। এখানে তুমি যদি কোনোভাবে ম্যানিটল দিয়ে তার সাডেনলি ইয়েটা কমে গেল, প্রেশার কমে গেল, সেটা কিন্তু করাতে তুমি পারবে না। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আলটিমেট ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই পেশেন্টকে আমাদের নিউরোসার্জিক্যাল কেয়ারে পাঠাতে হবে উইথ ফিউ রিপোর্টস। কি রিপোর্টস? নাম্বার 1 রিপোর্ট হচ্ছে যেটা তোমাকে করতে হবে, আইদার একটা সিটি অ্যানজিও অথবা এমআর অ্যানজিও। সিটি অ্যানজিও অথবা এমআর অ্যানজিও,
তাহলে সেখানে দেখা কোথায় হয়েছে, কোথায় অ্যানিউরিজম হয়েছে, সেটা প্রথমে ম্যাপ করা। মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু ম্যাপ হচ্ছে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, ডিএসএ। এটাই সব জায়গায় ইউজ হয়, ইজ দ্য আলটিমেট। ডিএসএ ইউজ হয়, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। সেখানে কি হয়, সেখানে হচ্ছে প্রথমে একটা নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, আর তারপরে হচ্ছে প্রথমে ব্রেন প্যারেনকাইমা থাকে, তারপরে সেখান থেকে পুরো ব্রেন প্যারেনকাইমাটাকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে শুধুই আর্টেরিয়াল কয়েলগুলো দেখা হয়। ঠিক আছে, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, সেখানে তোমার যা কিছু আছে পুরো আর্টারিটাকে পুরো স্টাডি করা হয়, কোথায় কি হয়েছে না হয়েছে। তো সেইটা যদি যখন পাওয়া যায়, যদি কোনো জায়গায় যদি অ্যানিউরিজম থাকে, অ্যানিউরিজম ইয়ে হয়েছে, তখন নিউরো সার্জিক্যাল প্লাস নিউরো রেডিওলজিক্যাল ইন্টারভেনশন করা হয়। তো নিউরো সার্জারি প্লাস নিউরো রেডিওলজি, তারা কি করে ক্যাথিটার বেস সেখানে গিয়ে সেটাকে কয়েলিং করতে পারে বা ক্লিপিং করতে পারে। কয়েলিং অ্যানিউরিজমটাকে কয়েলিং করতে পারে, ক্লিপিং করতে পারে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট, দিস ইজ দ্য আলটিমেট ট্রিটমেন্ট। এছাড়া কিন্তু অন্য কোনো ট্রিটমেন্ট নেই। ঠিক আছে, তো সাবঅ্যারাকনয়েড হেমারেজে এইটা হচ্ছে মেন ট্রিটমেন্ট। তাহলে এইভাবে আমরা ফ্লোতে যেতে পারি। ওকে, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। আর স্যার এই আরেকটা জিনিস না, ডিলেড ইসকেমিক। আচ্ছা, আরেকটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে সেরিব্রাল ভাসোস্প্যাজমটা যেটা হয় সেটাকে কমানোর জন্য আমরা নিমোডিপিন বলে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা হয়, সেইটা নিমোডিপিন, নামটা মনে রাখবে। হ্যাঁ বল, কি বলছিস? স্যার আরেকটা কমপ্লিকেশন ডিলেড ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট। কি কি? এই সাবঅ্যারাকনয়েড হেমারেজ হওয়ার 2 থেকে 10 দিনের মাথায় একটা কমপ্লিকেশন ডিলেড ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট। ওইটাই তো বললাম, ইনফাক্ট। ওটাই ইনফেকশন, ওটাই তো ইনফেকশন, ভাসোস্প্যাজমের জন্য ইনফেকশন। আলটিমেটলি যেখানে যেখানে ইনফেকশন হবে সেখানে তো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, যে জায়গায় হবে সেখানে ওই ইনফেকশনের জন্য। হাইপার টেনশন মেনটেন করে রাখা, হাইড্রেশন মেনটেন করে রাখা, হাইপার ন্যাট্রিমিয়া। নাও হতে পারে না, অনেক সময় নাও হতে পারে। তুই যদি আগে থেকেই ইন্টারভেন করে ফেলিস উইথ নিমোডিপিন, তাহলে তোরা ইনফেকশনের দিকে যাবে। হ্যাঁ, মানে মেন আর্টেরিয়াল প্রেসার বাড়িয়ে রাখা হয়, মেন আর্টেরিয়াল প্রেসারকে বাড়িয়ে রাখা হয়, মানে হাইপোটেনশন যেন না হয়, মেন আর্টেরিয়াল প্রেসার যেন 130 নিচে না নেমে চলে আসে, যেটা আমরা অন্যান্য স্ট্রোকের ক্ষেত্রে ইউজ করি, একটু বেশি রাখা। আচ্ছা, এই ছবিটা দেখো, এটা তো পরীক্ষায় দেওয়া হয়েছিল। দেখো এইটাতে আমি যেটা তোমাদের বলছিলাম যে এই যে এমসিএস টেরিটরি, সেই এমসিএ টেরিটরি বরাবর দেখতে পাচ্ছ কি আমি যেরকম ভাবে বলছিলাম, একদম শার্প ডিমার্কেশন, এই যে শার্প ডিমার্কেশন, এই যে এই জায়গাটা লক্ষ্য করো, আর নিচেও দেখো এইখানে এই জায়গাটা লক্ষ্য করো। দিস ইজ হোল এমসিএ টেরিটরি ইনভলভ হয়ে আছে, এখানে হোল এমসিএ টেরিটরি ইনভলভ হয়ে আছে। সো এখানে কি বলবে, দিস ইজ হাইপোডেন্স এরিয়া। কোন দিকে না, অন দ্য লেফট সাইড অফ দ্য সিটি স্ক্যান, ইনভলভিং দ্য অলমোস্ট engulfing the all তোমার middle cerebral artery territory. This is also known as malignant stroke. এটাকে বলা হয় malignant stroke. ঠিক আছে স্যার, আগে ওইটা একবার বলুন, হাইপোটেনসিয়া যেটা বলবো আর কি। হ্যাঁ, তুমি বলবে, ডেসক্রাইব করবে যে there is a hypodense area in the left side of the CT scan involving almost all territory of middle cerebral artery. ঠিক আছে, almost all territory of middle cerebral artery. ঠিক আছে, তো সেইটা তোমার ইনভলভ করে আছে। তো দিস ইজ অলসো নোন অ্যাজ ম্যালিগন্যান্ট স্ট্রোক। ঠিক আছে, এই ম্যালিগন্যান্ট স্ট্রোক যখন হয় এই তখন ইনভলভমেন্ট এই পেশেন্টের প্রেজেন্টেশনটা কীরকম হবে দেখো। এই পেশেন্টে এইবারে দুটোর মধ্যে কিরকম পার্থক্য হবে, যেহেতু এটাও মিডল সেরিব্রাল আর্টারি এরিয়া মানে লেফট সাইডে ইনভলভ করেছে, ওই জায়গাটা এটাও ইনভলভ করেছে। ডিফারেন্স ইজ দেখো এখানে কর্টেক্সও ইনভলভ হয়েছে। ঠিক তো, তাহলে এই পেশেন্টের কিন্তু সিজার টিক মার্ক দাও। ঠিক আছে, হায়ার ফাংশন গন্ডগোল হয়ে যাবে, টিক মার্ক দিতে হবে, হায়ার ফাংশন গন্ডগোল হবে, সিজার হবে। এই পেশেন্টের তোমার হেমিপ্লেজিয়া তো যেমন হওয়ার হবে, ব্রোকাস অ্যাফেসিয়া তো হবে, ওয়ার্নিক্সও যাবে, কারণ পুরোটা চলে গেছে। সো ইজ এ গ্লোবাল অ্যাফেসিয়া একদম।
টোটাল গ্লোবাল অ্যাফেসিয়া হয়ে যাবে, কারণ পুরো একদম নিচে থেকে ওপর অব্দি সব হয়েছে, ওয়ার্নিক কানেকশন, ট্রান্সপার্টিক্যাল যে কানেকশন থাকে ওয়ার্নিক্স ব্রোকাস পুরোটাই চলে গেছে, ঠিক আছে, তো সেটাও চলে গেছে, তাহলে এর গ্লোবাল অ্যাফেসিয়া হয়ে যাবে, সিজার হবে, আর কনসাসনেস কমপ্লিটলি কোমাতে চলে যেতে পারে, কারণ যেহেতু কর্টিক্যাল ইনভলভমেন্ট হয়েছে তো কমপ্লিটলি কোমাতে চলে যাবে। দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ সাডেন স্লারিং অফ স্পিচ ফলোড বাই তোমার সিজার অ্যান্ড অর কোমা, ঠিক আছে, অ্যান্ড যে সাইডে হয়েছে তাহলে রাইট সাইডে হেমিপ্লেজিয়া, ঠিক আছে, উইথ গ্লোবাল অ্যাফেসিয়া, প্রথমে স্লারিং তারপরে গ্লোবাল অ্যাফেসিয়া, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। এখানে এই যে দেখো মাঝখানের ডটটা কি বললাম, পিনিয়াল গ্ল্যান্ড মাঝখানে, আর দুপাশে দেখো দুটো ওরাইড প্লেক্সাস ক্যালসিফিকেশন। এই যে বড় স্ট্রাকচারটা কি, ফোর্থ ভেন্ট্রিকল, সামনে দেখো এখানে রয়েছে আমাদের পন্স, পিছনে রয়েছে এই যে সেরিবেলাম, এই যে সেরিবেলামের দেখো একটা ফোলিয়ারাম দেখা যাচ্ছে এই যে এটাতে, এইটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এখন ফোর্থ ভেন্ট্রিকল চিনতে অসুবিধা হবে? অসুবিধা হবে না, ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি ইনভলভ হয়েছে। এবার এইখানে এবার স্ট্রোকের ক্ষেত্রে তোমার দেখতে হবে যে স্ট্রোকটা কিরকম স্ট্রোক হয়েছে, মেজর স্ট্রোক, তাহলে কোথায় হয়েছে স্ট্রোকটা, এটা কি লেফট মিডল সেরিব্রাল আর্টারি যেখান থেকে ফার্স্ট ব্রাঞ্চিং হয়েছে সেখানে কোনো ব্লক আছে, সো দিস ইজ কল্ড লার্জ ভেসেল স্ট্রোক। তাহলে স্ট্রোকেরও আবার ইসচেমিক স্ট্রোকেরও আবার ভাগ আছে, one is called small vessel stroke, another is large vessel stroke. তো small vessel stroke যদি হয় তাহলে কি হতো, ল্যাকুনার ইনফার্ক্ট হতো, ছোট 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 ইনফার্ক্ট হতো, পেরিভেন্ট্রিকুলার ইসচেমিয়া হতো, কিন্তু লার্জ ভেসেল স্ট্রোক যেহেতু হয়েছে এটা ম্যালিগন্যান্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে অনেক সময়তে ওই যে ক্লটটা যেটা জমে থাকে সেটা আমাদের এখানে একটা সাইন, এখানে একটা সাইন এখানে দেখা যায় যে এখানে এই যে এরকম জায়গাতে হোয়াইট কালার, এমআরআই হলে তো দেখা যাবেই, এখানে একটা হোয়াইট কালারের ওই ক্লটটা দেখা যায়, ঠিক আছে, তো ওটাকে বলা হয় এমসিএ ডেন্স এমসিএ সাইন, ওটার নাম হচ্ছে ডেন্স এমসিএ সাইন, ডেন্স মিডল সেরিব্রাল আর্টারি সাইন, কারণ ওইটা জায়গাটাতেই ক্লট হয়েছে, এরকম ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় ডেন্স এমসিএ সাইন। তাহলে স্ট্রোক যদি তুমি দেখো তাহলে এতক্ষণে আমরা যেগুলো যেগুলো দেখলাম স্ট্রোকেতে একটা হচ্ছে হেমারেজিক, একটা হচ্ছে ইসচেমিক। ইসচেমিক স্ট্রোক এর আবার দুটো পার্ট, একটা হচ্ছে তোমার থ্রম্বোটিক, একটা হচ্ছে এমবোলাই। এবার থ্রম্বোটিক আর এমবোলাই যেমন হচ্ছে, সেই থ্রম্বোটিক আর এমবোলাই মধ্যে থ্রম্বোটিক যে পার্টটা সেটা দু ধরনের, একটা হচ্ছে স্মল ভেসেল স্ট্রোক আর একটা হচ্ছে লার্জ ভেসেল স্ট্রোক। আর যেটা এমবোলাই, এমবোলাই তোমার তো ছোটো ছোটো, তার মানে লার্জ ভেসেল স্ট্রোক তো হতে পারে না, সে জেনারেলি মিডিয়াম টু স্মল ভেসেলই যাবে। তাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কার্ডিও এম্বলিক, ক্যারোটিডো এম্বলিক, আর একটা হচ্ছে আর্টেরিও এম্বলিক, মানে আর্টারি থেকে মানে লার্জ ওই এমসিএ টেরিটরির ওখান থেকে আর একটা বেরিয়ে গিয়ে হয়েছিল ক্লট, সেইটা বেরিয়ে গিয়ে আর তার ছোটো টেরিটরিতে চলে গেছে। তাহলে এই তিন ধরনের হতে পারে। তাহলে এইটা যদি জেনে রাখো তাহলে তুমি যখন একটা স্ট্রোককে ইভালুয়েট করবে তার ইনভেস্টিগেশনগুলোর মধ্যে ডেফিনেটলি একটা ইসিজি আর ইকো রাখবে দেখার জন্য, এবং অ্যারিথমিয়া আছে কিনা তুমি জানবে, কারণ তবেই এম্বলিক হতে পারে। ক্যারোটিড ডপলার অবশ্যই ইম্পর্টেন্ট, সো ক্যারোটিড বললাম ক্যারোটিডও এম্বলিক, সো এখানে ক্যারোটিড ইন্টিমাল থিকনেস আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে, ওকে। আর যেটা এম্বলিক যদি হয় ওখানে যদি কিছু না থাকে ধরে নিতে হবে এখান থেকে গেছে, সেটা তো অ্যানজিওগ্রাফি করলে পাওয়া যাবে, ওকে। আচ্ছা, সেক্ষেত্রে তোমার ডিএসএ লাগছে না, অনলি অ্যানজিওগ্রাফিতে হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম স্ট্রোক থাকে লার্জ ভেসেল থ্রম্বোটিক স্ট্রোক তুমি ভাবছো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ফার্স্ট ইনভেস্টিগেশন যখনই তুমি দেখলে একটা লার্জ স্ট্রোক, দিস ইজ লার্জ ভেসেল স্ট্রোক, এবং লার্জ ভেসেল স্ট্রোক মানে তোমাকে ডিএসএ যেতে হবে। এবং ডিএসএ কেন করবে না, ডিএসএ এর পরেতে এর ট্রিটমেন্ট হচ্ছে তোমার ওই এগেন নিউরোসার্জিক্যাল অ্যান্ড নিউরো রেডিওলজিক ইন্টারভেনশন। সেখানে তোমাকে ক্যাথিটার বেস ওই এম্বলেক্টমি করে যেটা তোমার যেটা সেই থ্রম্বেক্টমি, থ্রম্বাসটাকে টেনে বের করে আনবে হুক, এরকম বড় বড় থ্রম্বাস পাওয়া যায়, তো এই এরকমভাবে থ্রম্বেক্টমি করা হয়। সো ট্রিটমেন্ট আলাদা। তোমার যখন লার্জ ভেসেল স্ট্রোক হবে সেখানে তোমার অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল কিছুই কাজ করবে না, ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট। এই ধরনের ট্রিটমেন্টে এর ক্ষেত্রে কি আমরা টেনেক্টাপ্লেজ ইউজ করব? তুমি বলতেই পারো যে স্যার আপনি তো সার্জিক্যাল
থ্রম্বেক্টমির কথা বলেন, আমি যদি মেডিকেল থ্রম্বেক্টমি থ্রম্বোলাইসিস করি হয়ে তো যেতে পারে, করবো কি? এনেছি 2 ঘন্টা এনেছি, করবো? লার্জ ভেসেলে করতে গেলে আরো চেক লিস্ট কি? কন্ট্রাইন্ডিকেশনের চেক লিস্ট কি? ব্লাড প্রেশার যদি মোর দেন 185/1 more than 2/3 of the MCA territory যদি ইনভলভ হয় তাহলে আমি কখনো থ্রম্বোলিসিস করব না। দিস ইজ অলমোস্ট মোর দ্যান, এটা 90% হয়ে রয়েছে, 66% এর উপর হলেই আমি করব না। মোর দেন তাহলে মোর দ্যান 2/3 অফ দ্য MCA টেরিটরি যদি স্ট্রোক হয় তাহলে দিস ইজ আ অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ফর মেডিকেল থ্রম্বোলাইসিস। তাহলে আমি যদি প্রশ্ন করি একে কি তুমি মেডিকেল থ্রম্বোলিসিস করবে, আমি 1 ঘন্টার মধ্যে একে তোমার কাছে প্রেজেন্ট করেছি, ইওর আনসার উইল বি নো স্যার, because this involves at least it is more than 2/3 of the MCA territory is involved in this case. This is the absolute contraindication of the stroke. বোঝা গেল? তাহলে তুমি আর কি তুমি চেক লিস্ট তুমি দেখতে পারো যেগুলো তোমার কন্ট্রাইন্ডিকেশন। ব্লাড প্রেশার 185/110 ইজ ইট অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন? নো। তাহলে ব্লাড প্রেশার 185/110 যদি হয় তাহলে আমি ব্লাড প্রেশার কমিয়েও থ্রম্বোলিসিস করতে পারি, বাট ইউ মাস্ট চেক বিফোর থ্রম্বোলাইসিস। সেকেন্ড, ব্লিডিং ডিসঅর্ডার, না তার আগে আরো ইম্পর্টেন্ট, স্যার তোমাদের করতে হবে এটা এসে দুটো জিনিস ব্লাড দেখতেই হবে। গ্লুকোজ লেভেল গ্লুকোজ লেভেল, Glucose level. সেকেন্ড হচ্ছে গ্লুকোজ লেভেল। হাইপারগ্লাইসেমিয়া থাকলে করব না, ইমিডিয়েট সঙ্গে সঙ্গে ইনসুলিন ইউজ করে তাকে আমাকে ব্লাড গ্লুকোজ কমাতে হবে, করব। তাহলে এই দুটো জিনিস তোমাদের এমার্জেন্সিতেই করতে হবে। এমার্জেন্সিতে একটা সিবিজি মেশিন আছে, গ্লুকোজ দেখো, একটা বিপি মেশিন আছে, সেই দুটো যদি বেশি থাকে ইমিডিয়েট ব্লাড প্রেশার কমাও, আর হচ্ছে ইমিডিয়েট তুমি তাকে গ্লুকোজ কমাও উইথ ইনসুলিন দিয়ে তারপরে থ্রম্বোলিসিসের জন্য পাঠাও। কি এবার ধরো আর কি এবার বাকিগুলো তো অন্য কোনো, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার, রিসেন্ট 1 মাসের মধ্যে কোনো থ্রম্বোলাইটিক এজেন্ট পেয়েছে কিনা, সার্জারি জিআই মেজর সার্জারি লাইক জিআই সার্জারি হয়েছে কিনা, তো এইগুলো সব মাল্টিপল আসবে, চেক লিস্ট করা আছে ওগুলো, সেগুলো পেয়ে যাবে। রিলেটিভ বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসলিউট, যেমন ধরো তুমি জাস্ট হয়তো 2 উইকসে একটা মেজর সার্জারি হয়েছে, তো দেবো না, তখন দিতে পারবো না, ঠিক আছে। এজেন্টস ইউজ, কি এজেন্ট ইউজ করা হয়? মোস্ট কমনলি এখন রেকমেন্ডেড টেনিকটাপ্লেস, কারণ সিঙ্গেল বোলাস ডোজ, আমার কিচ্ছু আর করতে হবে না, 20 মিলিগ্রাম সিঙ্গেল বোলাস ডোজ, আমি সিঙ্গেল বোলাস ইউজ করব, ঠিক আছে, টেনিকটাপ্লেস। তার আগে আমাকে কি স্কোরিং করতে হবে পেশেন্টের, বলো, NIHSS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ স্ট্রোক স্কেল বা স্ট্রোক স্কোর করতে হবে, দেখতে হবে তার কি আছে। তারপরে আমি থ্রম্বোলাইসিসের পরে আবার দেখবো তার NIHSS স্কোর, সেটা যদি ইমপ্রুভমেন্ট, মানে প্রথমে হাই স্কোর থাকবে, তারপরে আস্তে আস্তে যদি নেমে আসে, দ্যাট মিনস ইমপ্রুভিং, ঠিক আছে, তাহলে ইমপ্রুভিং, তাহলে ইমপ্রুভ হবে। তোমার ওটা তো এটি মোবাইলেই অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, তোমার অ্যাপগুলোতে QXMD বা MD ক্যালকে অ্যাভেলেবেল, তো সেগুলোতে করে নিতে পারবে। তো এইটা করবে, আর তারপরে থ্রম্বোলাইসিস হয়ে গেল, থ্রম্বোলাইসিসের পরে কি করবে? পরের দিন আরেকটা সিটি স্ক্যান, পরের দিন আরেকটা সিটি স্ক্যান করবে। কেন করবে? কি এনশিওর করবে? যে ক্লটটা বেরিয়েছে কিনা, আর ব্লিডিং, আর হচ্ছে রিব্লিডিং হচ্ছে, ক্লট বেরিয়েছে কিনা, রিব্লিড আবার হয়েছে, হেমারেজ হয়েছে কিনা দেখবো বলে, ঠিক আছে, রিব্লিড হয়ে গেছে, রিব্লিড আবার হেমারেজে কনভার্সন হয়ে গেছে কিনা, তাহলে হেমারেজে কনভার্সন হয়ে গেছে কিনা সেইটা দেখার জন্য আমাকে পরের দিন আরেকটা সিটি স্ক্যান করতে হবে। দিস ইজ দ্য কমপ্লিট। এখান থেকে কিন্তু এত কোয়েশ্চেন, এবং যাদের সিভিএ কেস আসবে জানবে, আলোচনা কিন্তু এদিকেই যাবে, লং কেস আলোচনা এইভাবেই যাবে। কারণ কেন বলছি, কারণ আমরা একটা থ্রম্বোলাইসিস ইউনিট এই হসপিটাল, তা আমরা এখানে টেনেকটাপ্লেস ইউজ করি, সেই জন্য এটা আমাদের ক্ষেত্রে তোমাদেরকে শেখানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই প্রশ্ন যদি হয় এদিকেই যাবে, আমার কোনো থিওরিটিক্যাল প্রশ্নের দিকে আমি এগোবো না, আমার কাছে যা করবে আমি তো এইদিকেই এগোবো, কারণ তুমি এসে ওয়ার্ডে কি করবে দ্যাট ইজ, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি পেশেন্টটাকে উল্টোপাল্টা করে গন্ডগোল করবে নাকি এটা শিখে নিয়ে গিয়ে ঠিক করবে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার কাছে স্ট্রোকের কি জেনেটিক্স আছে আমার জানার দরকার নেই, ঠিক আছে, তো এগুলো আমার একদমই জানার দরকার নেই।
ওকে, কোনটা আর্টারিতে হয়েছে বলে অ্যান্টন সিনড্রোম হবে, কোনটাতে ব্যালিন সিনড্রোম হবে আমার জানার কোনো প্রয়োজন নেই। দিস এ কোর নিউরোলজিক্যাল কনসেপ্ট, ইএম নিউরোলজি করবে, আমাদেরও জানা, এমনিদেরও জানার দরকার। ঠিক আছে, স্যার টেনেক্টিভ প্লাস 20 মিলিগ্রাম সিঙ্গেল সিঙ্গেল বোলাস ডোজ, ঠিক আছে, সিঙ্গেল বোলাস। হলো, হয়ে গেল। একটা ইসিজি বললেন আর একটা অ্যাঞ্জিওগ্রাফি ইসিজি ইকো হার্টের জন্য, ক্যারোটিড ডপলার সেরিব্রাল অ্যাঞ্জিও, সিটি অর এমআরআই অ্যাঞ্জিও, হয়ে গেল। এটা তো হয়ে গেল। আর যদি তোমার লার্জ ভেসেল হয় তাহলে তোমাকে করতে হবে ডিএসএ করতে হবে। আর রুটিন, কি রুটিন? তোমার যত স্ট্রোকের কোমরবিডিটিস আছে তার সব কিছুগুলো করতে হবে, ঠিক আছে, তারগুলো করতে হবে, যতগুলো ব্লাডের টেস্ট আছে। এবার স্ট্রোকে ইয়াং হয়ে গেলে আবার সেখানে অটোইমিউন গুলো দেখতে হবে, জেনেটিক যেমন প্রথম মিউটেশনস দেখতে হবে, ঠিক আছে, হোমোসিস্টিন দেখতে হবে, এএনএ দেখতে হবে, সেগুলো দেখতে হবে। সেগুলো স্ট্রোক ইন ইয়াং হয়ে গেলে অ্যাপলা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি দেখতে হবে, সেগুলো স্ট্রোক ইন ইয়াং এ, ঠিক আছে। অ্যাপলা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের গাইনিতেও, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, অ্যাপলা, ঠিক আছে। হেল্প সিনড্রোমের পার্টে হেল্প সিনড্রোম ইজ নাথিং বাট এই ফসফোলিপিড সিনড্রোম থেকেই হয়। ইকুলিজুমাব বলে পার্টিকুলারলি C5 ইনহিবিটর এখন তো পাইপলাইনে আছে, যে C5 ইকুলিজুমাব ইউজ হবে, যেটা ইউজ করলে তোমার যাতে ওটাকে আটকানো যায়। তাহলে এই হলো গিয়ে তোমার স্ট্রোক। এখানে মিডলাইন শিফট হয়নি, এখানে মিডলাইন শিফট হয়নি। তাহলে তোমাকে দুটো কথা ভাবতে হবে, তুমি কোন সেন্টারে আছো। তুমি যদি এটা ইটস নট আ টার্সিয়ারি সেন্টার ফর ইওর নিউরোলজিক্যাল ইন্টারভেনশন, তাহলে তোমার কাজ হবে প্রথমে পেশেন্টকে স্টেবিলাইজ করা। কি করবে? তাহলে সেখানে তোমাকে আইসিপি মেনটেন ঠিক করতে হবে বাই দ্য ড্রাগস লাইক এমানিটল, পজিশনিং, এটসেট্রা। দেন হাইপারটেনশনটাকে ম্যাপ 130 নিচে মেনটেন করতে হবে। স্টার্ট অ্যান্টি প্লেটলেট, যদিও অনেক ক্ষেত্রে বলা হয় যে ইমিডিয়েট অ্যান্টিপ্লেটলেট ইউজ না করতে, পেশেন্ট স্টেবিলাইজেশনে 7 days পরে চালু করতে, কারণ এটা হিমারেজিক কনভার্সনে চলে যেতে পারে। তুমি বলতে পারো অ্যান্টিপ্লেটলেট, কিন্তু বাট সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, নো ডুয়াল অ্যান্টিপ্লেটলেট। হোয়ারাস যখন আমাদের ল্যাকুনা স্ট্রোক হবে তখন কিন্তু আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট ইউজ করব, বা কার্ডিও এম্বলিক যদি হয় তাহলে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট ইউজ করব। কিন্তু টিকা নয়, সিম্পল অ্যাসপিরিন প্রোপিডোগ্রাম ইউজ করব, নো প্রবলেম, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো কিন্তু এখানে যদি ইউজ করি তাহলে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, তাহলে হলো সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট। কোলেস্টেরল তোমার স্ট্যাটিন দাও, হাই ডোজ স্ট্যাটিন দাও প্লাক স্টেবিলাইজেশনের জন্য, ব্যাস। আর বাকিটা তোমার হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড মেনটেনেন্স। মানে এখানে তেমন কিছু নেই। স্টেবিলাইজেশন যেই মুহূর্তে হয়ে যাবে, ইয়োর ডিউটি ইজ টু সেন্ড দিস পেশেন্ট টু নিউরোসার্জিক্যাল ইউনিট, যাতে সেখানে ডিএসএ হবে, তারপরে তার ইন্টারভেনশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কাজ। আর যদি তোমার থ্রম্বোলিসিস করা যায় তাহলে তুমি থ্রম্বোলিসিস করো, ঠিক আছে। আচ্ছা, এই পেশেন্টটা দেখো, এটাও অলমোস্ট তাই। এখানে দেখো, এখানেও তাই, মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরি লেফট সাইডে আবার ওই ওরকমই অলমোস্ট মোর দ্যান 2/3 ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি আর আলাদা করে কিছু বলছি না, এটা সেম জিনিস, সেম থিং। শুধু এখানে একটা জায়গাতে একটু মিড লাইন শিফটিং হয়েছে, এই জায়গাতে, এই যে এখানে একটু টেন্টোরিয়াল হার্নিয়েশন আছে, অয়েল, এই যে দেখো মিড লাইনটা একটু সরে এসছে, তো একটু মিড লাইন শিফট রয়েছে। আচ্ছা, এই পেশেন্টদের ক্ষেত্রে আমাকে ইন অ্যাডিশন, যেহেতু বললাম কর্টিক্যাল ইনভলভমেন্ট, সিজার হতে পারে, তাহলে কি দিতে হবে? এখানে অ্যান্টি এপিলেপটিক ইউজ করতে হবে। মোস্ট কমন অ্যান্টি এপিলেপটিক আমরা যেটা ইউজ করি লেভিটাইরাসিটাম। লেভিটাইরাসিটাম জেনারেলাইজড একটা অ্যান্টি এপিলেপটিক, ভেরি ভালো কাজ। হ্যাঁ, ইডিমার জন্য। ইডিমা কোনটাতে বেশি ইডিমা হয়? সেরিব্রাল ইসচেমিক স্ট্রোকে নাকি, মানে বড়, ছোট নয়, ল্যাকুনার নয়, লার্জ ইসচেমিক স্ট্রোকে নাকি হেমারেজে, কোনটাতে বেশি সেরিব্রাল ইডিমা হবে? কোনটাতে হবে এবং কি টাইপ অফ? এবার যদি সেরিব্রাল ইডিমা নিয়ে প্রশ্ন করা হয়, হোয়াট আর দ্য টাইপস অফ সেরিব্রাল ইডিমা? সাইটোটক্সিক আর ভাসোজেনিক।
স্ট্রোকে কি ধরনের হয়? সাইটোটক্সিক। কথার মানে কি? সাইটোটক্সিক মানে কি? সেলগুলো ডেথ হচ্ছে, ডেথ হচ্ছে। কোনটাতে বেশি ডেথ হয়? ইসচেমিয়াতে না হেমারেজে? ইসচেমিয়াতে। হেমারেজে কি ডেথ হয়? হয় না, ইনিশিয়ালি হয় না, কম্প্রেসড হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তুমি যদি ইমিডিয়েট তাকে ইন্টারভেনশন করতে পারো, অল সেল তোমার আবার আগের জায়গায় চলে আসতে পারে। সো সেই জন্যে প্রগনোসিস অফ হেমারেজিক স্ট্রোক ইজ বেটার দ্যান দ্য ইসচেমিক স্ট্রোক। বাট এটা আমি যে কমেন্টটা করে দিলাম, এই কমেন্টটা জেনারেলাইজ ভাবে নিও না, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন দ্য এক্সটেন্ট, ডিপেন্ড অন দ্য মানে এরিয়া, অনেক কিছুর উপর। বাট যদি ইন এ সার্টেন সিচুয়েশন তোমাকে বলা হয় যে উইচ ইজ মোর ডেঞ্জারাস, তাহলে কিন্তু ইসচেমিয়া। কারণ ইসচেমিয়া মানে ডেফিনাইট সেল ডেথ, ডেফিনাইট সেল ডেথ। আর ব্রেনের সেল ডেথ হওয়া মানে আর নো চান্স অফ রিজেনারেশন। সেটা তোমার কি হবে? আলটিমেটলি গ্লায়োসিস হয়ে যাবে। তো গ্লায়োসিস যদি হয়ে যায়, সেখানে আলটিমেটলি সিএসএফ ঢুকে যাবে। তো আলটিমেটলি তার ওইখানকার নিউরো মানে মানে কগনিশন পার্ট চলেই যাবে। স্যার আরেকবার একটু মিড লাইন শিফটের ব্যাপারটা একটু বলুন। মিড লাইন শিফট কিছুই না, যদি কোনো লিশন কোনো জায়গায় যদি এইটাকে এরকম ভাবে ঠেলে দেয়, এইটা এদিকে ধর, এদিকে একটা লিশন, হ্যাঁ তো বড় একটা লিশন, এইটাকে এরকম ভাবে ঠেলে দেয়, মিড লাইন থেকে এরকম, মিড লাইন থেকে টিপিটলে সাউন্ডটা নেবে না। টেন্টোরিয়াল হার্ট, এটা মানে প্রগনোসিস খারাপ। কারণ কি ওপাশের ব্রেনকেও কম্প্রেস করে দিয়েছে। এখানে আরো বলতে গেলে অনেক কিছু আসবে। এখানে আসবে ফলস ল্যাটারালাইজিং সাইনের কথা আসবে, অ্যাবডুসেন্স নার্ভের কম্প্রেশন না ইরিটেশনের কথা আসবে। এগুলো সব এমডি পার্ট, আমি এগুলো কিচ্ছু ঢুকবো না তোদের, ঠিক আছে? এখানে ফলস ল্যাটারালাইজেশন সাইন আছে, অনেক কিছু আছে। স্যার যদি দেখি মিডল্যান্ড শিফট, তাহলে শুধু বলবো যে মিডল্যান্ড শিফট হয়েছে, বাকি অন্য কিছু বলবো না। কিচ্ছু বলা যাবে না। প্রগনোস কেন বলছো? বলবি প্রগনোসিস। তো answer দিতে